সৎ বোনের পছন্দ নয় বলে মাথার সব চুল আজ কেটে দিল আমার সৎ মা। অনেক কান্নাকাটি করার পরেও আমার একটা কথাও শুনলেন না উনি। রূপবতী জিনিসটা কার পছন্দ নয়? সবাই রূপবতী তরুণী পছন্দ করেন। অনেকে চান সুন্দরী হতে, কিন্তু আমার কাছে রূপবতী হওয়া একটা অভিশাপ। নিজের চেহারার জন্য আমি অভিশপ্ত। আমার সৎমা এবং বোন সবসময় আমার রূপের হিংসা করেন। আমার মাঝে মাঝে মনে হয় ওইসব মেয়েদের মতো আমার মুখেও কেন অ্যাসিড ছুঁড়ে মারেনি। চুল কাটা হয়ে গেলে তরির হাত টান মেরে ফেলে দেওয়া হয় উঠানের এক কোণে। সৎমা ও বোন হাসতে হাসতে বাড়ির বাইরে চলে যায়। তরি সেখানে বসে কাঁদতে থাকে। এজন্য নয় যে তার চুলগুলো কেটে দেওয়া হয়েছে, সে কাঁদছে যে বাবা বারান্দায় বসে থেকেও কিচ্ছুটি বলল না। তরি গ্রামের একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। কাছের মানুষ বলতে তার আর কেউ নেই। তরির বয়স ৩ কি ৪ হতে না হতেই মা কলেরায় আক্রান্ত হয়ে এক রাতের মাঝেই মারা যায়। বাবা সে সময় মেয়ের চিন্তাতেই আরেকটা বিয়ে করে নিয়ে আসে। তবে কিছুদিন যাওয়ার পর সৎ মায়ের প্ররোচনায় এসে বাবা আস্তে আস্তে বদলাতে শুরু করেন। সৎ মা তরির যত্ন নিতেন না। বিশেষ করে নিজের একটা মেয়ে হওয়ার পর তরির চেহারা ওর সৎ বোনের চেয়ে অনেক ভালো হওয়ায় সৎ মায়ের এতে অনেক হিংসে হতো। তরির বয়স এখন ১৯ এর কাছাকাছি। ওর ছোট বোনের বয়স ১৫ কি ১৬ হবে হয়তো। তরির চেয়ে কম সুন্দরী হওয়ায় অনেকটা হিংসে হয় ওর। সেজন্যই তো আজ তরির মাথার সব চুল মাকে দিয়ে জোর করে কেটে দিল। মা মেয়ে অনেকটা খুশি আজ তরির এমন অবস্থা দেখে। তরির কিচ্ছু করার নেই, কারণ কিছু বলতে গেলে এ বাড়ির বাসি ভাতও যে তার কপালে জুটবে না। কাটা চুলগুলো হাতে তুলে নিয়ে বাড়ির পেছনের পুকুর পাড়ে চলে আসে তরি। পুকুর পাড়ের ওপর একটা বাঁকানো খেজুর গাছ আছে। পুকুরের পানির ওপর দিয়েই কিছুটা বাঁকা হয়ে আছে গাছটি। এখানে প্রায় এসে বসে থাকে সে। হাতে থাকা কাটা চুলগুলো নিয়ে গাছের ওপর গিয়ে বসে তরি। পা পানির ওপর মেলে দিয়ে কাটা চুলগুলো সামনে ধরে সে। নিজের এমন অবস্থার জন্য সে নিজের বাবাকে কখনো দোষারোপ করে না, সে দোষারোপ করে নিজের মাকে। আচ্ছা, মা কি আমাকেও নিয়ে যেতে পেরেছিলেন না? স্বার্থপরের মতো একা একা শান্তির ঘুম ঘুমাতে চলে গেলেন? নাকি আমি ওনার বোঝা হয়ে গেছিলাম যে এত তাড়াতাড়ি আমায় একা করে চলে গেলেন? হাতে থাকা চুলগুলো সহ পুকুরে শো করে তলিয়ে গেল তরি। সাঁতার সে জানে, তবে আজ আর সাঁতার কাটতে ইচ্ছে নেই তার। এই গভীর পুকুরটাতে তলিয়ে যেতে ইচ্ছে করে আজ ওর। কিন্তু কথায় আছে না, অভাগী যেখানে যায় সাগর শুকিয়ে যায়। এবারও এমন হলো। ঠিকমতো সে ডুবেও মরে যেতে পারল না। তার আগেই একজন পুকুরে ঝাঁপ দিয়ে তরিকে তুলে আনলো। তরিদের গ্রামটা আসলে লালমনিরহাটের কুলাঘাটে, যার পাশ দিয়ে বয়ে গেছে ধরলা নদী। জায়গাটা বেশ লোকপ্রিয় হওয়ায় বিভিন্ন জায়গা থেকে লোকজন ঘুরতে আসে সেখানে। তরিদের বাড়ির পেছন পাশ দিয়ে রাস্তা গেছে। এমনি ঘুরতে আসা লোকজনের মাঝে কেউ একজন তরিকে ডুবতে দেখে ফেলে। এরপর তরিকে উদ্ধার করে ঘাটে আনে। তরিকে কোলে করে ওদের বাড়িতে নিয়ে আসে। যে তরিকে তুলে আনলো তার বয়স হয়তো ৪০-৪৫-এর কাছাকাছি হবে। তবে দেখে মনে হয় একদম সুস্থ সবল মানুষ। উনি তরির সুস্থতার খেয়াল করে নিজের গাড়িতে থাকা কিছু ঔষধ তরিকে খাইয়ে দিলেন। তরির বাবা পাশেই ছিলেন। লোকটির এমন পরিচর্যা দেখে তরির বাবা বেশ লজ্জিত হলেন। লোকটিকে দেখে মনে হলো উনি একজন ডক্টর। যাই হোক, তরির জ্ঞান ফেরার আগেই লোকটি তরির বাবার কাছে বিদায় নিলেন। বাড়িতে তরির সৎমা ও বোন ছিল না এতক্ষণ। তরির জ্ঞান ফিরলে নিজেকে বারান্দায় ছোট্ট চকিতে আবিষ্কার করল। পাশে ওর সৎমা ও বোন দাঁড়িয়ে আছে। ওর জ্ঞান ফিরতে দেখলেই বলে, মরণ, অভাগী মরেও না। কোথা থেকে যে ওসব ফিরিস্তা আইসে পড়ে। হ্যাঁ গো, একটু আগে ডুব দিতে পারোস নাই? নাকি আগে লোকজন দেখা ফের ডুব দিছোস, যাতে তোরে কেউ আইসা বাঁচায়? তরি এসবের মানে কিছুই বুঝতে পারল না। প্রচুর মাথা ব্যথা করছে। মাথার ভেজা ওড়না পেঁচিয়ে ঘরের ভেতর চলে গেল। তরির গরিব ঘরের মেয়ে হলেও কি হবে, পড়াশোনায় প্রচুর মেধাবী। পড়াশোনা ওর সৎ মা চেয়েও আটকাতে পারেনি, কারণ ছোট থেকে বৃত্তি পাওয়াই আর এ ব্যাপারে কারো সাহায্যের প্রয়োজন পড়েনি ওর। এসএসসিতেও অনেক ভালো রেজাল্ট করেছিল। শহরের একটা নামিদামি স্কুলে পড়ার সুযোগ পেয়েছিল সে। তবে পরিবারের চাপে সে যেতে পারেনি, তাই গ্রামেই একটা কলেজে ভর্তি হয়েছে। এখন উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী সে। ৪ কি ৫ হবে হয়তো। তরির বাবা উঠোনে বসে কুলোর গুণের তার দিয়ে গিট লাগাচ্ছিলেন।
সে সময় সেদিনের মধ্যবয়স্ক লোকটি তরির বাবার সামনে এসে দাঁড়ায়। তরির বাবা লোকটিকে দেখে চমকে যায়, উঠে দাঁড়িয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কি কইবেন সাহেব? জি, আপনার মেয়েকে আমি আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যেতে চাই। বিয়ে? জি। কথাটি শুনে তরির বাবা চিন্তিত মুখে দাঁড়িয়ে রইলেন। তৎক্ষণাৎ লোকটি তরির বাবার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিলেন। ব্যাগটা ওজনে বেশ ভারী লাগছিল, তাই সামাল না দিতে পেরে হাত থেকে মাটিতে পড়ে যায়। ব্যাগের চেইনটা খোলা থাকায় ব্যাগের ভেতরে থাকা বস্তুগুলো বেরিয়ে আসে, যেগুলো হলো টাকার বান্ডেল। তরির বাবা আর যাই হোক লোভী নন, তবে এমন সময় সংসার চালানো বেশ কঠিন। উনারও বয়স হয়েছে, খুব একটা খেটে রোজগার করার সামর্থ্য ওনার নেই। তাই সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকিয়ে উনি বললেন, সাহেব, আমি জানি নে আপনি কে, এইটাও জানি নে আমার মেয়েকে কি জন্যে নিজের বাড়ির বউ বানাইতে চান। তবে আপনাকে দেখে ভদ্রলোক মনে কয়, তাই কই আমি আমার মেয়েকে দিতে পারবো, তবে আমারে 2টা দিন সময় দেন। লোকটি কিছু একটা ভেবে উত্তর দিল, দেখুন, আমি কালকের মধ্যে আপনার মেয়েকে নিয়ে যেতে চাই, তাই যা ভাবার জলদি ভাববেন। আমি এখন আসি। কথাটি বলে আর এক মুহূর্ত দেরি না করে চলে গেল লোকটি। যাওয়ার পথে লোকটি দেখতে পেল লাল হিজাবে তরি বাড়ির দিকেই আসছে। বাড়ির সামনে এত বড় গাড়ি দেখে বেশ বিস্মিত হয় তরি। তাড়াতাড়ি গিয়ে বাড়িতে ঢোকে সে। উঠানে গিয়ে দেখে ওর বাবা উঠানে একটা ব্যাগের পাশে পড়ে থাকা অনেকগুলো টাকার বান্ডেল গুছাচ্ছে। বাবার কাছে গিয়ে কপাল হালকা কুঁচকে জিজ্ঞাসা করে, বাবা, এত টাকা কোথায় পেলে তুমি? তরির বাবা বেশ হকচকিয়ে জবাব দেন, তুই ঘরে যা, তোর সব কথা না শুনলেও চলবো, যা এখন ঘরে যা। তরি আরও বেশি সন্দেহের দৃষ্টিতে তাকায় বাবার দিকে। টাকার ব্যাগ বাবার হাত থেকে উঠানের একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, বাবা, তোমায় যেটা বলেছি তার জবাব দাও। এত টাকা কোথায় পেলে? দেখ তরি, তোরে যেটা করতেছি সেটা শোন, যা ঘরে যা, মাথা গরম করবি না কইলাম। তরির বাবা এমন রাগ দেখে আর কিছু বলল না, ঘরে চলে গেল। আর যাই হোক এ বাড়ির কারোর ওপর দিয়ে কথা বলার সাহসও অনেক দিন আগেই হারিয়েছে, যখন থেকে এ বাড়িতে ওর নতুন মা এসেছে। বিকেলের দিকে মা মেয়ের পুরো পাড়ার খবরাখবর নেওয়া হয়ে গেলে বাড়িতে ফেরে। রসুই ঘরের দায়িত্বটা তরিই সামলায়, বলা চলে প্রায় সকল কাজই সে করে। ওদিকে মা মেয়ে দুজনেই মিলে সারা গা মেরে খায়। পুকুরে গিয়ে গোসল করে দুজন মিলেই ঘরে ঢোকে। ঘরে ঢুকে চৌকির এক পাশে সেই ব্যাগ দেখতে পায়। ব্যাগে কি আছে তা দেখতে ব্যাগের চেইন খুলতেই দেখে অনেক টাকা। টাকাগুলো দেখে মা মেয়ে দুজনেরই চোখ বড় বড় হয়ে যায়। ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে টাকার বান্ডেলগুলো নাড়তে থাকে। তরির বাবা ঘরে প্রবেশ করলেই জিজ্ঞেস করে, হ্যাঁ গো, কোথায় পেলে গো এত টাকা? চুরি চাকারি করলা নাকি লটারি লেগে গেছে? আহ, তোমরা শুরু হয়ে গেলা না? আরে, আজ একটা লোক তোরির বিয়ার জন্যে আইছিল, সেই দিয়া গেল এত টাকা। এখন এই টাকাগুলা যদি আজীবনের মতো চাও, তাহলে আগে তোমরা 2জন মিলে তোরিরে বিয়ার জন্যে রাজি করাও, বুঝলা? সকাল সকাল সৎমা ও বোনের আদর খেয়ে তরি হতবম্ব হয়ে বসে আছে। যে মহিলা কালই ওর মাথার চুল কেটে দিল, আজ সে ওর চুলের জন্য আফসোস করছে। হাতে এক বাটি পায়েস, ছানার সন্দেশ আরও কয়েক প্রকারের মিষ্টি এনে তরিকে আদুরে ভাবে খাওয়াচ্ছেন উনি। এতটা আদর তরির মনে কেমন যেন ঝড়ের আভাস দিচ্ছে। কারণ এর আগে যতবার এমন হয়েছে ততবারই কোনো না কোনো গণ্ডগোল হয়েছে ওর জীবনে। খাওয়া বাদ দিয়ে সৎমাকে বলে ওঠে তরি। মা, কিছু হয়েছে? আমাকে এত আদর যত্ন করছেন? নাটকীয়ভাবে সৎমা বলে ওঠে, আর বলিস নে তোরি, আজ তোর বিয়া হইয়ে গেলে তো আর আদর করবার পারুম না, তাই জন্যে আজ তোর পছন্দের মিষ্টিগুলান খাওয়াইতে আনলাম রে। বিয়ে? কার বিয়ে? ওমা, তোর বিয়ে? কি? এমন কিছুর আশঙ্কায় ছিল তরি। অবাক চোখে তাকিয়ে আছে ওর সৎমায়ের দিকে। ওদিকে বোনও মিটিমিটি হাসছে। নিজেকে প্রচুর বোকা মনে হচ্ছে তরির। এটা ছাড়া এ বাড়িতে আর কী বা আশা করতে পারে ও? এর প্রতিরোধ কখনোই করতে পারবে না সে জানে। এটাও বোঝার বাকি নেই কালকের টাকাগুলো কিভাবে এসেছে।
বাকি রইল নিজের বাবার কথা। আচ্ছা, নিজের মেয়েকে তাহলে বিক্রি করে দেওয়াটাই খুবই গর্বের ব্যাপার। সব চিন্তাভাবনা মাথা থেকে দূর করে দিয়ে তরি ওর সৎমাকে উদ্দেশ্য করে বলে, আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। কথাটি শুনে মুহূর্তের মাঝেই ওর সৎমায়ের মুখ কালো হয়ে গেল। রাগান্বিত স্বরে বলল, বিয়ে করবি না মানে? করবো না ব্যাস, তোমরা আমায় জোর করতে পারবে না। হুম, মরণ, তুই বিয়ে করবি না তোর ঘাড় করবে। শোন তরি, আজ তোরে বিয়ে করে নিয়ে যাবে। কোনো গন্ডগোল পাকালে তোরে জন্মের শিক্ষা দিয়ে দিব। চল মিলি। কথাগুলো শরীরে কাটার মতো বিঁধল। কিছু করার নেই। সৎমায়ের স্বভাব সম্পর্কে খুব ভালো করে জানে। যদি ওনার কথা মতো না চলে তাহলে হয়তো তরির অবস্থা আরও খারাপ করে দিতে পারে। মন চায় পালিয়ে যেতে, কিন্তু তাও করতে পারবে না সে, কারণ অতটা সাহস ওর মাঝে নেই। আর কোথায় বা যাবে, কী বা করবে, কোথায় থাকবে? এত কিছুর মাঝে আরও একটা জিনিস ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, কে এত টাকা দিয়ে আমায় কিনে নিল? শেষোক্ত কথাটি মনে করে নিজের অজান্তেই চোখের কোণে জল চলে আসে তরির। পরনে বোরখা ও মাথায় হিজাব পরে নিজের ঘরে বসে আছে তরি। একটু আগেই রেজিস্টার পেপারে সাইন করলো সে। এখন চলে যেতে হবে ওর। একদম স্তব্ধ হয়ে বসে আছে সে। যাকে নিজের জীবনটা দলিল করে দিল তাকে দেখা তো দূরের, নাম জানা হয়নি। একটু পর তরির রুমে সেই মধ্যবয়স্ক লোকটি প্রবেশ করলো এবং গভীর গলায় বলল, চল, আমাদের অনেকটা পথ যেতে হবে। কারো নরম ঠোঁটের আলতো স্পর্শ কপালে সহ গালে ও হাত অনুভূত হতে লাগলে ঘুম থেকে জেগে ওঠে রূপ। ঘুম ভাঙলে দেখতে পায় তরি ওকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। তরির মুখটা রূপের মুখের সাথে একদম লেগে আছে। রূপের কিছুটা হাসি পায় তরিকে এভাবে দেখে। মেয়েটা যে আসলেই পাগলি। তারপর ভাবে, হয়তো বোনকেও এভাবেই জড়িয়ে ধরে ঘুমায়। তরিকে নিজের কাছ থেকে ছাড়িয়ে সুন্দর করে নিজের জায়গায় শুইয়ে দেয়। চুলগুলো না থাকায় একদম বাচ্চাদের মতো লাগছে তরিকে দেখতে। রূপ চাইছে তরির কপালে ভালোবাসার পরশ এঁকে দিতে, কিন্তু সে এমন কিছুই করল না। আবারও নিজের জায়গায় গিয়ে তরির দিকে মুখ করে শুয়ে পড়ল। বিছানার দুপাশেই বিশাল বিশাল কাচের জানালা। কাচের জানালা ভেদ করে চাঁদের রূপালি আলো তরির মুখে এসে পড়ছে। এতে ওর মুখটা দেখতে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। রূপ সেদিকে তাকিয়ে ভাবনার সাগরে ডুব দিল। রূপের বাবা মা ভালোবেসেই খুব কম বয়সে বিয়ে করেছিল। তখন দুজনেই মেডিকেল স্টুডেন্ট। আসলে এত তাড়াতাড়ি বিয়ে করার কারণটাও বড় ছিল। রূপের মা প্রেগনেন্ট ছিলেন। রিশাদ চৌধুরী, রূপের বাবা, ওর মাকে ঠকাতে চাচ্ছিলেন না বলে তাড়াতাড়ি বিয়ে করে নেন। কয়েক মাস যাওয়ার পর রূপ জন্ম নেয়। তবে রূপের মা নিজের ক্যারিয়ার ঠিক করার লক্ষ্যে রূপের বাবার সাথে ঝামেলা করেন। এরপর রিশাদ চৌধুরীর অনিচ্ছা সত্ত্বেও দুজনে আলাদা হয়ে যেতে হয়। রূপের মা চায়নি রূপকে নিতে, তাই রূপ তার বাবার কাছেই বড় হতে থাকে। রিশাদ চৌধুরী নিজের ছেলেকেও ক্যারিয়ার দুটোই সমানভাবে পরিচালনা করতে থাকে। এক পর্যায়ে এসে উনি সুখের মুখ দেখেন। আস্তে আস্তে রিশাদ চৌধুরী একজন বড় ডক্টর হয়ে সাফল্য অর্জন করেন। রূপের মা আফসোস করলেও আর কোনোভাবেই রিশাদ চৌধুরীকে মানাতে পারেন না। নিজের ছেলে ও কাজ নিয়ে সবসময় বিজি থাকতেন তিনি। রূপ ছোটবেলা থেকেই বাবা মায়ের মতো প্রচুর মেধাবী, তাই তো এখন সে ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নি করতে পারছে। মায়ের শূন্যতা রিশাদ চৌধুরী কখনোই উপলব্ধি করতে দেয়নি রূপকে। রূপ কখনো মায়ের কাছে যেতে চায়নি। ওর কাছে ওর বাবাই সব। সেদিন পানিতে ডুবতে দেখে তরিকে উদ্ধার করেন রিশাদ চৌধুরী। মেয়েটির মুখের দিকে তাকিয়ে একটা মায়া ও স্নেহের অনুভূতি জাগে। তাই 4-5 দিন ধরে ওর সব খবরাখবর নিয়ে সোজা বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। উনি ইচ্ছে করে টাকাগুলো নিয়ে এসেছিলেন যাতে তরিকে নিজের বাড়ির বউ বানানোর কোনো সংশয় না থাকে, এবং এ সংশয় কেটে গেলে যখন রেজিস্ট্রি পেপারে তরি সাইন করলো। ভাবনার ঘোরে কখন যে ঘুমিয়ে পড়ছিল রূপ তার ঠিক নেই। মুখে পানি ছিটা পড়ায় চোখ টিপে টিপে ঘুম ভাঙল ওর। ব্যাপারটা কিছুটা বিরক্তির হলেও সেটাই আবার তরিকে দেখে ভালো লাগায় পরিণত হলো। হাসি মুখে তরির দিকে চেয়ে মুচকি হেসে দিয়ে বলল, সকাল সকাল পানি ছিটিয়ে ঘুম ভাঙাচ্ছেন যে?
আপনার হাত দিয়ে কি ডাকতে পারলেন না? রূপের হাসি দেখে তরির কেমন অবাক লাগে। কি অদ্ভুত মানুষটা, সব সময় শুধু হাসে। কাল রাত থেকে একটা কথাও কি না হেসে বলেছে? রূপ হাতের তুড়ি বাজিয়ে বলল, কি হলো? কোন রাজ্যে ভাসলেন রূপের তরী? অ্যাঁ না না, আসলে ভাবলাম আপনাকে ছুঁয়ে কিভাবে ডাকবো, মানে। রূপ এবার জোরে জোরে হেসেই চলেছে। তরি ভাবছে পাগল হয়ে গেল নাকি লোকটা। রূপ হাসতে হাসতে পেট ধরে শ্বাস নিতে থাকে আর হাঁপানো গলায় বলে, আপনি আমায় হাসিয়েই মারবেন দেখছি। ও মোর খোদা, তুমি কি শুনছো? রূপের তরী কি বলছে? আমায় নাকি হাত দিয়ে ছুঁয়ে ডেকে দিতে লজ্জা। হা হা হা। কেন? আমি কি করলাম? কাল রাতে আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়েছেন, আর এখন বলছেন কি করলাম? তরি কাল রাতে এমন কিছুই ভয়ে ছিল। বাড়িতে থাকাকালীন মিলিকে প্রায়ই এমন জড়িয়ে ধরে ঘুমাতো সে, কিন্তু কাল রাতে ছি ছি, এ কি কাজ করেছে সে? ভাবতেই কেমন লাগছে ওর। লজ্জা পাবেন না, কবুল না বললেও লিগেলি হাজব্যান্ড ওয়াইফ আমরা। সো তরি আর কিছু না বলে ওয়াশরুমে ঢুকে পড়ল। আর যাই হোক, কাল রাতের কাজটা একদমই ঠিক হয়নি। তরি ভেবেছিল রূপ ওকে কিছু করবে, তবে উল্টে ও নিজেই এমন কাণ্ড করে বসেছে। বেসিনের আয়নায় মুখটা দেখছে সে। আচ্ছা, এই রূপের কারণেই কি এত কিছু? সবাই তাহলে রূপের পাগল? মনের ভেতরটা কেউই দেখল না। ওয়াশরুমের দরজায় নক করার আওয়াজ হলে তাড়াতাড়ি দরজাটা খুলে দেয় তরি। অমনি রূপ হাসি মুখে বলে, আপনার হয়ে গেলে নিচে চলে যান, ব্রেকফাস্টের জন্য বাবাও বসে আছেন, আমি ফ্রেশ হয়ে আসছি। তরি ওয়াশরুম থেকে বেরিয়ে এলে রূপ ভেতরে ঢোকে। একটা জিনিস তরির খুব ভালো লেগেছে। রূপের চেহারায় সবসময় হাসিটা বজায় থাকে, যেন হাসিটা ওর মুখের জন্যই তৈরি। মাথাটা বেবি পিঙ্ক হিজাবে আটকে নিচে চলে যায় তরি। বিশাল আকারের ডাইনিং টেবিলের এক প্রান্তে বসে আছেন রিশাদ চৌধুরী। তরিকে আসতে দেখে বললেন, এখানে বসো তরি। সামনের চেয়ারটি দেখিয়ে তরিও বাধ্য মেয়ের মতো বসে পড়ে। সাথে সাথে একজন সার্ভেন্ট এসে তরির সামনে থাকা প্লেটে ব্রেকফাস্ট দিয়ে যায়। রিশাদ চৌধুরী আবারও বললেন, তোমার সাথে আমার পরিচয়টা হয়নি, কিন্তু আমার মনে হয় রূপ জানিয়েছে আমি কে। আমি তোমার শ্বশুর। তবে তোমার যা ভালো লাগে তাই বলেই আমায় ডাকতে পারো, যেমন ধরো বাবা, আব্বু, আব্বা। বলেই হালকা হেসে দেন। তরিও ওনার কথায় খানিক হেসে ওঠে। আচ্ছা তরিমা, তোমার একটা কথা বলার ছিল। তরি ওনার দিকে তাকিয়ে বলল, জি বাবা, বলুন। কাল থেকে তুমি কলেজে যাবে। আমি তোমার যাবতীয় পড়াশোনার ব্যাপারে এখানকার একটা কলেজ ঠিক করেছি। কাল থেকে তুমি সেখানে যাবে। কলেজ কথাটি শুনে মন আনন্দে নেচে ওঠে তরির। এখন তো নিজের শ্বশুরকে মাথায় তুলে নাচতে ইচ্ছে করছে ওর। আর যাই হোক, পড়াশোনা করতে পারবো, এটাই যথেষ্ট। কিন্তু বাবা, আমায় কে নিয়ে যাবে? মানে, আমি তো এখানকার কিছুই চিনি না। তরিমা, এত বোকা হলে কি করে হবে বলতো? তোকে তো রূপ দিয়ে আসবে, তবে আসার সময় আমাদের যে কোনো একটা ড্রাইভার তোমায় গিয়ে আনবে, কেমন? ও, তাহলে ঠিক আছে। রূপ সিঁড়ি বেয়ে নামতে নামতে তরির দিকে তাকায়। তরির মাঝে এতটাই বিভোর হয়ে যায় সে, হোঁচট খেয়ে পড়ে যায়। হালকা মাজায় ব্যথা পায় সে। তরি ব্যাপারটা দেখে প্রথমে হেসে ওঠে এবং বলে, রাস্তা দেখে চলা উচিত। রুমে যাওয়ার পর একা থাকায় নাচানাচি শুরু করে দেয় তরি। আবার নিজের প্রিয় বন্ধুদেরকে ফিরে পাবে সে। বাহ, কি মজা! বই ছাড়া তরি আর তরি ছাড়া বই কেমন যেন ফিকে ফিকে লাগে। যতই হোক সম্পর্কটা ছোট থেকে গভীর অনেক। রূপ ব্রেকফাস্ট শেষ করে রুমে এসে তরির এমন কাণ্ড দেখে হাসতে শুরু করে দেয়। তরি তখন বুঝতে পারল রূপ দরজার পাশে দাঁড়িয়ে আছে। ওর কান দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করলো। ইস রে, আবারও ওনার সামনে কি করলাম আমি? তবে উনি না খেয়ে রুমে এলেন যে? আচ্ছা, আপনি না খেয়ে চলে এলেন যে? না খেয়ে কোথায় এলাম? খেয়েই তো এলাম। এত তাড়াতাড়ি? আমি একজন ডক্টর, এবং একজন ডক্টরের অনেক টাইম মেনটেন করে চলতে হয়। খাওয়ার বিষয় থেকে শুরু করে আমি সকল কাজ তাড়াতাড়ি করে করতে পছন্দ করি। ও। বিছানার উপর এতক্ষণ বসেছিল তরি। ঘুম থেকে ওঠার পরপরই কিছুটা শরীর খারাপ লাগছিল ওর। এখন ব্যাপারটা আরও বেশি খারাপ লাগছে।
মাথা ব্যথা করছে খুব। বিছানা ছেড়ে উঠে গিয়ে সেলফের ওপর থাকা ওষুধের বক্স থেকে একটা নাপা এক্সট্রা খেয়ে নেয়। রূপ তরির একটা জিনিস খেয়াল করেছে, তবে বলতে পারছে না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। ওষুধ খাওয়া হয়ে গেলে বিছানার একপাশে গিয়ে শুয়ে হেলান দিয়ে বসে পড়ে। এরপর কিছু একটা দেখে চোখ বন্ধ করে চিৎকার দেয়। না। সাদা বিছানার চাদরে রক্তের দাগটা স্পষ্ট। তরি নিজের জায়গায় বসে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সেদিকে। ওর বুঝতে বাকি নেই দাগটা কিসের। হয়তো এমন কিছুর জন্যই মাথা ব্যথা করছে ওর। এই মুহূর্তে এতটা লজ্জা লাগছে তরির যা বলে বোঝানো যাবে না। দরজার সামনেই দাঁড়িয়ে আছে রূপ। রূপ অবশ্য চোখ নামিয়ে রেখেছে। তরি একবার রূপের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই রূপ তাড়াতাড়ি করে রুমের দরজাটা লাগিয়ে চলে গেল। নিজের এমন অবস্থার জন্য এই মুহূর্তে তরির কোনো রকম প্রস্তুতি নেই। কারণ এ বাড়িতে আসার আগে নিজের সমস্ত জিনিসপত্র সেভাবে গোছায়নি সে। বেডশিটের ওপর ব্লাড দেখেই গায়ে কেমন কাঁটা দিয়ে উঠেছে। কোনো কিছু চিন্তা না করেই বিছানা থেকে নেমে একটানে বেডশিটটা নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। বেডশিটটা কাচতে কাচতে এক পর্যায়ে তরি নিজেই ভিজে যায়। তাই একই সাথে গোসলটাও সেরে ফেলে। তবে এবার সে পড়ল আসল ঝামেলায়। তড়িঘড়িতে জামাকাপড় ও শাড়ি নিয়ে আসতেই ভুলে গেছে সে। এবার উপায়? আচ্ছা, উনি তো এখন রুমে নেই, তাহলে তোয়ালেটা পেঁচিয়ে আমি কাপড় চোপড় নিয়ে আসি। মনে মনে ফোন দিয়ে আসছে তরি। ওর যা ভাবা তাই কাজ। গায়ে টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আলমারির সামনে এসে দাঁড়ায় সে। কিন্তু কি আর করার, মুখোমুখি তো হতেই হবে পরের দুজনকে, তাই না? স্যানিটারি ন্যাপকিন এর প্যাকেট হাতে দরজা খুলে রুমে প্রবেশ করে রূপ। রুমে ঢোকার পর তরিকে এমন অবস্থায় দেখে চিৎকার দেয়। তরিও রূপকে খেয়াল করার পর জোরে চিৎকার দেয়। এরপর ন্যাপকিনের প্যাকেটটা ফ্লোরে ফেলে দিয়ে নিজের রুম থেকে দৌড়ে বেরিয়ে আসে রূপ। লাইফে ফার্স্ট টাইম ওর সাথে এমন কোনো ঘটনা ঘটল। তরি আলমারির সামনে একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। কাল থেকে ওর সাথে কী সব আজব আজব ঘটনা ঘটছে। তবে আজ তো তরির ইচ্ছে করে ব্যালকনি থেকে ঝাঁপ দিতে, কিন্তু পরনে তোয়ালে থাকায় সেটা পারল না। রূপের এই কাজটা তরির খুবই ভালো লেগেছে। হয়তো রূপও জানতো ওর এমন কিছুর প্রস্তুতি নেই এই মুহূর্তে, তাই হয়তো সঙ্গে সঙ্গে ন্যাপকিন নিয়ে এলেন। একটা মুচকি হেসে ফ্লোরে পড়ে থাকা ন্যাপকিনের প্যাকেটটি হাতে তুলে জামাকাপড় নিয়ে আবারও বাথরুমে চলে যায় সে। রুমের বাইরে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছে রূপ। ভেতরে ঢুকতে এখন অনেকটা লজ্জা করছে ওর। যাই হোক, এমন কিছু হবে ভাবতে পারেনি। রুমে যাবে যাবে করেও যাচ্ছে না, কিন্তু রূপ একটা কথা চিন্তা করলো। যা হবার হয়েছে, আমারই তো বউ, এতে সমস্যা কোথায়? এটা ভেবেই দরজার লকের দিকে হাত বাড়ায়। অমনি ভেতর থেকে কেউ একজন দরজাটা খুলে দেয়। নীল রঙের থ্রি পিস ও সাদা ওড়নাটি মাথায় জড়ানো, চোখে মুখে বিন্দু বিন্দু জলের ফোঁটা লেগে আছে। সে কারণে তরির চেহারাটা আরও আকর্ষণীয় ও নেশা ধরানো লাগছে। রূপ মলিন চেহারায় তরি দেখে যাচ্ছে। নামটাও ভুল দেয়নি তরিকে। আসলেই এ হলো এক রূপের তরি। আজ পর্যন্ত কল্পনার জগতে ভেবে আসা সকল পরীদের রানী এই তরি। তুড়ি বাজানোই রূপ ভাবনার জগৎ থেকে বাস্তব জগতে ফেরে রূপ। ধন্যবাদ আপনাকে। রূপ কিছুটা কপাল কুঁচকে তরিকে বলল, ধন্যবাদ। আমার সমস্যাটা বোঝার জন্য। তো এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি এমনিতেও এমন সব ছোট ছোট কাজ করে থাকি। কোমরে হাত রেখে বুক ফুলিয়ে বলল রূপ। তরি হেসে দিল। এদিকে হৃদয় জুড়ানো হাসি। তরির হাসি দেখে রূপের পালস রেট বেড়ে যাচ্ছিল। এতটা সুন্দর করেও যে কেউ হাসতে পারে তা তরিকে না দেখলে বুঝতই না সে। আচ্ছা হয়েছে, আর শুনুন, এভাবে হাসবেন না প্লিজ। করুণভাবে তরিকে বলল রূপ। তরি ঠোঁট উল্টে চোখ গোল গোল করে ঘুরিয়ে বলল, কেন, হাসলে কি আপনার কানের সমস্যা হবে? রূপ মনে মনে উত্তর দিল, তুমি কি করে বুঝবে আমার রূপের তরি? ওভাবে হাসলে যে হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, এরপরের বার মরেও যেতে পারি। বুকের বাঁ পাশে হাত রেখে কথাগুলো মনে মনে বলছিল রূপ। তরির কণ্ঠে আবারও চোখ মেলে তাকায়। আপনি কি এখানেই দাঁড়িয়েছিলেন? কি? না মানে মাত্রই তো আসলাম, আমি তো নিচে ছিলাম। সত্যি তো? তো আপনার কি মনে হয় আমি আপনাকে আবার টাওয়েলে মোড়ানো দেখতে দাঁড়িয়ে থাকবো?
তরির দিকে কিছুটা ঝুঁকে দুষ্টু হেসে কথাটি বলল রূপ। তরি খানিকটা লজ্জা পায়, কারণ মনে মনে ও এটাই ভেবেছিল। রূপ ওকে পাশ কাটিয়ে রুমে ঢুকে পড়ে। আলমারি থেকে কাপড় চোপড় বের করে বিছানায় রাখতে রাখতে বলে, আমি একটু পর বের হব, ফিরতে রাত হতে পারে। আপনারা একা থাকতে কোনো সমস্যা হলে আন্টিকে ডেকে নেবেন। আচ্ছা। আপনার যদি কিছু দরকার হয় আমায় বলে দেবেন, আমি আসার সময় নিয়ে আসব। তরি মুখ ফুঁসকে বলে দেয়। এখানে ফুচকা পাওয়া গেলে ফুচকা নিয়ে আসবেন। বলার পরপরই জিহব্বায় কামড় দেয় সে। মনে মনে ভাবে, থুর, কি যে বলে ফেললাম, এখন তো আমায় খাদক ভাববে। তরির কথায় সে হেসে দেয়। মেয়েটা যতটা পাগলি ততটাই বোকা, আর খুবই কিউট। এতটা কিউট যেন সুন্দর কোনো নিষ্পাপ শিশুদের মতো। এরপর আর দেরি না করে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে যায় রূপ। গোসল শেষে প্রতিদিনের মতোই টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে রূপ। বিছানার ওপর বসে নখ কাটছিল তরি। রূপকে ওভাবে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে দেখে চোখ বন্ধ করে নেয় সে। উন্মুক্ত ফর্সা বুক ও পিঠ দেখতে দারুণ লাগছে রূপকে। তরির চোখ বন্ধ করে দেখে রূপ হেসে দেয়। এই যে রূপের তরী, চোখ বন্ধ করলেন যে? মানেটা কি? হ্যাঁ, আপনি এইভাবে আমার সামনে আসবেন আর আমি চোখ খুলে আপনাকে দেখবো? তোর সমস্যা কোথায়? আমি তো আর অন্য কেউ নই, তাই না? আচ্ছা, আপনার কি লজ্জা লাগছে না এভাবে আমার সামনে দাঁড়িয়ে আছেন? লজ্জা লাগবে কেন? আপনি তো আর অন্য মেয়ে নন, আপনি তো আমার বউ। তো লজ্জা কোথা থেকে আসবে? ইস, আমার এখানে থাকা ভুল হয়েছে। আপনি জামা কাপড় পরুন, আমি গেলাম। চোখ বন্ধ করেই দরজার বাইরে দৌড় দেয় তরি। রূপ ওকে দেখে হেসে বাঁচে না। হসপিটালে আজ একটু চাপ কম। অন্য দিনের মতো আজকে তেমন কোনো ক্রিটিক্যাল পেশেন্ট আসেনি। ওয়ার্ডে গিয়ে আগে পেশেন্টদের ফাইলগুলো দেখছিল রূপ। ইন্টার্নি করলেও ওর চিকিৎসা দেখে মনে হবে কত অভিজ্ঞ ডাক্তার। তাই তো বড় বড় ডাক্তাররাও সার্জারি বা বড় কোনো অপারেশন করতে গেলে রূপকে সাথে রেখে কাজ করেন। হসপিটাল বা পেশেন্ট সংক্রান্ত কোনো বিষয় হলে রূপের অন্য কোনো দিকে খেয়াল থাকে না। ফাইলগুলো দেখার মাঝে এতটাই বিভোর ছিল যে পেছন থেকে একজন ডেকে যাচ্ছে তা টেরই পায়নি সে। ওয়ার্ডের দরজার পাশে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মৃধা। মৃধা বলা চলে রূপের বেস্ট ফ্রেন্ড। ওরা দুজনেই মেডিকেল কোর্স একসাথে কমপ্লিট করেছে। এখন পর্যন্ত একসাথে আছে দুজনে। এমন বন্ধুত্ব আজকাল খুবই কম দেখা যাবে। তবে রূপের বিয়েটার ব্যাপারটা এখনও জানে না সে, কারণ তড়িঘড়িতে বলা হয়ে ওঠেনি। এত ডাকার পরও যখন উত্তর দিল না, তখন পেছন থেকে এসে মাথায় একটা বাড়ি মেরে দিল মৃধা। রূপ জানে যে এটা মৃধার কাজ, তাই পেছনে না ফিরে ফাইল দেখায় মন দিল সে। ওই তুই সবসময় কাজ নিয়ে এত বিজি থাকিস কেন বলতো? তোর অত শুনতে হবে না, যা গিয়ে কাজ কর। ধুর, সবসময় কাজ করতে ভালো লাগে? তোর এই আলসেমির জন্যই তো রোগীদের 12টা বেজে যায়। আচ্ছা বাদ দে, তোর কাজ শেষ? এই তো, এই ফাইলটাই দেখা বাকি আছে। এবার বল। চল ক্যান্টিনে যাই। ও চল, তোকেও কিছু বলবো। কালই বলতাম কিন্তু খেয়াল ছিল না। দুজনে মিলে ক্যান্টিনে চলে যায়। মৃধা ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, কি এমন বলতে চাইছিলি? নাকি না জানিয়ে বিয়ে টিয়ে করে ফেললি? কথাটি বলে হাসতে থাকে মৃধা। রূপ কিছুটা ঘাবড়ে আছে, কারণ এ কথা যদি মৃধা জানে তো ওকে একবারে মেরে কিমা বানিয়ে দেবে। ভয়াত্ম কণ্ঠে বলে, কাল আমি বিয়ে করেছি। মৃধা কথাটি শুনে আরো জোরে জোরে হাসতে থাকে। ওকে দেখে মনে হচ্ছে রূপ যেন একটা মজার জোকস শোনালো ওকে। হাসিটা কন্ট্রোল করার চেষ্টা করে মৃধা বলে, হ্যাঁ রে, তাই নাকি? আমিও তো কাল হানিমুন থেকে ফিরেছি। আবারও হাসতে থাকে সে। এরপর রূপ ওকে একটা ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। এর পুরো ঘটনা খুলে বলে। মৃধা মনোযোগ দিয়ে শোনার পর রূপের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। নিজের চেয়ার ছেড়ে রূপের পিঠে দুমদাম করে কিল দিতে থাকে। ওকে না জানিয়ে বিয়ের ফল পাচ্ছে হয়তো রূপ। এরপর বিয়ের ট্রিট হিসেবে একটা রেস্টুরেন্টে ঢুকে এক গাদা খাবার অর্ডার করে তবেই শান্ত হয়। বাড়ির পথে আসার সময় রূপের মনে পড়ে তরি ফুচকার কথা বলেছিল। তাই একটা ফুচকার দোকান দেখে গাড়ি থামিয়ে ফুচকা কিনতে চায়। মোবাইলটা গাড়িতেই রেখে যায়।
এদিকে রূপের মোবাইলে বারবার কল এসে যাচ্ছে। ফুচকা কিনে গাড়িতে ঢোকার পর দেখে ফোন বাজছে। ফোনটা ধরার পর ওপাশে ব্যক্তিটির কথা শুনে রূপের মুখটা এমন হয়ে যায় যেন কেউ ওর জীবন কেড়ে নিতে চেয়েছে। তড়িঘড়ি করে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ে সে। অজ্ঞান অবস্থায় বিছানায় শুয়ে আছে তরি। তরির মাথার কাছে বসে আছে রিশাদ সাহেব এবং রুমে দুজন সার্ভেন্ট রয়েছে। তরিকে অজ্ঞান অবস্থায় দেখে রূপের জান যায় যায় ভাব। হাতে থাকা জিনিসপত্র টেবিলে রেখে দৌড়ে গিয়ে তরির পাশে বসে। মেয়েটার মুখটা মলিন হয়ে আছে। রিশাদ সাহেবের দিকে চিন্তিত চেহারায় তাকিয়ে বলে, কিভাবে হলো এমন বাবা? আমিও জানি না বাবা। চিত্রা তোরের রুমে খাবার দিতে এসে দেখে দরজা ভেতর থেকে লক। যখন অনেকবার ডাকার পরেও তোরই দরজা খুলল না, চিত্রা আমাদেরকে ডেকে আনে। এরপর দরজা ভেঙে দেখি ও ব্যালকনির দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপরই তো তোকে ফোন করলাম। কিন্তু এমন কিভাবে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমনিতেও রাত, তারপরেও ওর এমন অবস্থা দেখে ভয় পেয়ে গেছিলাম রে। আচ্ছা, তোমরা না হয় এখন যাও, আমি ওকে দেখে নিব। সেটাই বেটার হবে। আমি তাহলে উঠি। রিশাদ সাহেব ও সার্ভেন্টরা চলে যায়। দরজা বন্ধ করে দিয়ে রূপ এসে তরির মাথার কাছে বসে। মুখটা কেমন শুকনো লাগছে ওর, হয়তো দুপুরে খায়নি। মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেই তরি আস্তে আস্তে জেগে ওঠে এবং উঠে কান্নাকাটি শুরু করে দেয়। তরির কান্নাকাটি দেখে রূপ কিছুটা ঘাবড়ে যায়। এভাবে কান্নাকাটি করার কারণ জানতে চাইলে তরি আবারও জোরে জোরে কান্না করতে থাকে। এক পর্যায়ে রূপ ওকে জোর করে একটা ধমক দেয়। তরি অত জোরে ধমক খেয়ে চুপ করে যায়, কিন্তু তখনও আস্তে আস্তে কাঁদতে থাকে। এবার রূপ ওর কাছে এমন হওয়ার কারণ জানতে চাইলে তরি বলতে থাকে, সন্ধ্যার কিছুক্ষণ আগে ছাদ থেকে বেডশিটটা নিয়ে রুমে এলাম। এরপর ব্যালকনিতে গিয়ে যেই লাইট দিলাম, দেখি ব্যালকনিতে রাখা চেয়ারে শাড়ি পরা একটা কঙ্কাল বসে আছে আর তার মুখে লাল লাল আলো জ্বলছে। আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। তারপর আমি দৌড়ে ওখান থেকে চলে আসার সময় হোঁচট খেয়ে পড়ে যাই। তরি যে একটু বোকা তা রূপ জানত, তবে সে যে এতটা ভীতু তা সে জেনে হাহা করে হাসতে শুরু করে দেয়। ওর হাসি দেখে তরি আবারও কাঁদতে শুরু করে আর ফুপিয়ে ফুপিয়ে বলে, আপনি খুব খারাপ। আমি ভূত দেখে ভয় পেয়ে কাঁদছি আর আপনি হাসছেন। রূপের হাসির মাত্রা আরও বেড়ে যায়। হাসতে হাসতে তরিকে বলে, ও ভালো কথা, তাহলে চলুন আমি আপনাকে ভূতের সাথে পরিচয় করিয়ে দেই। কি? চলুন। না না, আপনি পাগল নাকি? আমি এমনিতেও অনেকটা ভয় পেয়েছি, তার উপর আর ওখানে আমি যাব না। আমি আর ব্যালকনিতে যাব না। আহা, আমি বলছি তো ওই ভূতের সাথে আমার ফ্রেন্ডশিপ আছে, আপনাকে কিচ্ছু করবে না। ভূতেদের সাথে ফ্রেন্ডশিপও করা যায়? আগে জানতাম না তো। এখন তো জানলেন। আর ভূতের পরনে একটা শাড়ি ছিল, তাই না? হ্যাঁ, আপনি কিভাবে? ওই শাড়িটা আমি ওকে গিফট করেছি। আপনার মাথা ঠিক আছে? কি আবল তাবল বলছেন? আবল তাবল? তাহলে চলুন, সব বুঝতে পারবেন। তরি যেতে না চাইলেও রূপ ওকে জোর করে টেনে ব্যালকনিতে নিয়ে যায়। এখনও কঙ্কালটাকে ওখানে বসে থাকতে দেখে কান্না শুরু করে দেয় তরি। মিট মাই ফ্রেন্ড কঙ্কাল রানী। এবং কঙ্কাল রানী এটা আমার ওয়াইফ রূপের তরি। সো এখন বলুন কেমন লাগলো আমার ফ্রেন্ডকে? তরি একবার রূপের দিকে তাকায় আর একবার কঙ্কালটির দিকে তাকিয়ে কপালে ভাঁজের রেখা ফেলে বলে, তার মানে এটা? জি হ্যাঁ রূপের তরি, এটা কোনো ভূত নয়, এটা একটা সাধারণ কঙ্কাল, তবে আমার কাছে অসাধারণ। এই কঙ্কালটি দিয়েই মেডিকেল কোর্স শেষ করেছি আমি। অতটা স্পেশাল কিছু নেই, এটা একটা মেয়ে কঙ্কাল, তাই এভাবে শাড়ি পরিয়ে রেখে দিয়েছি। আসলে বেলকনিতে একা বসে থাকতে ভালো লাগতো না, তাই এই কঙ্কালটি সাজিয়ে রাখা। আচ্ছা, আপনার মাথায় কি বুদ্ধি শুদ্ধি নেই? এভাবে একটা কঙ্কাল রেখেছেন, তার উপর এমন ভাবে সাজিয়েছেন যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আমিও অনেকটা ভয় পেয়েছিলাম। ওকে ওকে, আজ থেকে সরিয়ে দিচ্ছি, আর এটা এখানে রাখবো না। এবার হ্যাপি? তরি রাগে মুখ ফুলিয়ে কিছু না বলেই রুমে চলে যায়। এরপর রিশাদ সাহেব, রূপ ও তরি একসাথে ডিনার শেষ করে। তরি খাওয়া দাওয়া শেষে রুমে চলে আসে। রূপ জানে যে তরি রাগ করেছে। বিছানার মাঝখানে এক গাদা বালিশ দিয়ে
নিজের জায়গায় শুয়ে পড়ে তরি। একটু পর রূপ রুমে আসে, দেখে একদম বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে তরি। দরজাটা লাগিয়ে রূপও নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। মাঝরাতের দিকে দাঁত কড়মড় করার আওয়াজে রূপের ঘুম ভেঙে যায়। এমনিতেও ওর ঘুম খুব হালকা। ল্যাম্পের সুইচটা দিয়ে পাশে তাকায় রূপ, দেখে তরি ঠান্ডায় কাঁপছে। ওর মাথায় হাত দিয়ে দেখে গা গরমে পুড়ে যাচ্ছে। রূপ মনে মনে চিন্তা করলো, পাগলি তাহলে আসলেই অনেক ভয় পেয়েছে, নইলে এত জ্বর আসতো না। এরপর রূপ উঠে গিয়ে একটা বাটিতে পানি ও নিজের রুমাল নিয়ে আসে এবং সেগুলো দিয়ে তরির কপালে জলপট্টি দিতে থাকে। এভাবে সারা রাত তরির মাথার কাছে বসে সব কিছুই করে, জ্বর কমানোর জন্য যা যা করতে হয়। তখন তরির জ্বর কমে গেলে এক পর্যায়ে তরির পাশেই ঘুমিয়ে পড়ে রূপ। সকালবেলা তরি ঘুম থেকে উঠে দেখে রূপ ওকে জড়িয়ে ঘুমিয়ে আছে। রূপকে ওভাবে দেখে তরি কিছুটা ভয় পেয়ে যায়। রূপ ওকে খারাপ কিছু। তরি তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে একটা চিৎকার দেয়। তরির চিৎকার শুনে রূপের ঘুম ভেঙে যায়। ধরফরিয়ে ঘুম থেকে উঠে তরিকে জিজ্ঞাসা করে, আপনি ঠিক আছেন? ঠিক আছেন মানে? আপনি আমায়... কি আপনাকে? আপনাকে তো আমি ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনি যে এমন তা জানতাম না। ছি! আমি কি করেছি বলবেন তো? আপনি আমাকে ওভাবে... আমার তো বলতেও লজ্জা লাগছে। দেখুন, আপনি হয়তো ভুল কিছু নিয়ে কথা বলছেন। আমি নিজের চোখে দেখেছি, আর আমি ভুল বলবো? তবে এটা নিয়ে ও শিওর কোনো খারাপ কিছু সে করেনি তরির সাথে। হয়তো তরির পাশে ঘুমিয়ে যেতে পারে, কারণ রাত জাগা হয়েছে কাল। দেখুন, আপনি আমার থেকে 10 হাত দূরে দূরে থাকবেন। এসব নিয়ে কোনো ঝামেলা না করাই ভালো বলে মনে হয় রূপের, তাই হাসি মুখে জবাব দেয়, ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিন, আপনার কলেজে আজ প্রথম দিন। কথাটি বলে বিছানা ছেড়ে উঠে যায় রূপ। রূপের এমন জবাবের প্রতি উত্তরে কি বলা উচিত তরির তা সে জানে না। তবে ওর কাছে মনে হয় মানুষটা খুব অদ্ভুত। এখন যেহেতু তরি ওকে বলে দিয়েছে দূরে দূরে থাকতে, সেহেতু আর কোনো চিন্তা নেই। এখন কলেজ যাওয়ার প্রস্তুতি নিতে হবে ওকে। ফ্রেশ হয়ে সকালের নাস্তা শেষ করে রুমে আসে তরি। একটা বেবি পিঙ্ক কালারের লং 3 পিস এবং সাদা হিজাব মাথায় আটকে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাইরে আসে তরি। গাড়ির সামনে হেলান দিয়ে থাকা রূপ কালো জিন্স, হালকা গোলাপি শার্ট পরেছে, চোখে সানগ্লাস ও হাওয়ায় উড়তে থাকা সিল্কি চুলগুলো, সব মিলিয়ে আজ রূপকে অসাধারণ লাগছে দেখতে। তরি রূপের দিকে একবার তাকিয়ে অন্যদিকে চোখ ঘুরিয়ে নেয়। তরিকে দেখে রূপ একটা মুচকি হাসে। গাড়ির সামনের সিটের দরজাটা খুলে দেয় তরির জন্য। তরি সেদিকে না গিয়ে পেছনের সিটের দরজাটা খুলতে থাকে, কিন্তু দরজাটা খুলতে অক্ষম হয় সে। তাই উপায় না পেয়ে রূপের পাশের সিটেই বসতে হয় ওকে। মুখ ফুলিয়ে বসে আছে তরি। রূপ সেদিকে একবার খেয়াল করে গাড়ি স্টার্ট করে দেয়। গাড়িতে কেউ আর কারো সাথে কথা বলছে না। রূপ এমন একজন যে শুধু তার প্রিয়জনদের সাথেই দু একটা কথা বেশি বলে, নইলে প্রয়োজন ছাড়া সে খুব একটা কথা বলে না। এমনিতে সে খুবই নরম মনের মানুষ, ছেলে হলেও খুবই ইমোশনাল সে। তবে হাসিটা কখনোই যেন তার চেহারা ছেড়ে যায় না, সবসময় হাসির ছাপ ওর মুখেই লেগে থাকে। হাসিটা ছাড়া যেন অসম্পূর্ণ রূপ। কিছুক্ষণ পর ওরা কলেজের গেটের সামনে এসে পৌঁছে। গাড়িটা পার্ক করে দুজনেই নেমে পড়ে গাড়ি থেকে। কলেজের ভেতরে ঢুকতে গেলে তরির সাথে রূপও যায়। এটা দেখে তরি বলে, কি ব্যাপার? আপনি কেন আসছেন? কেন আবার? আপনার ক্লাসরুম ও বাকি সবকিছু বুঝিয়ে দেই, চলুন। আমি গ্রামের মেয়ে, তবে পড়ালেখা তো জানি, তাই না? আমি নিজে দেখেও চিনে নিতে পারবো। কিন্তু আপনি? কোনো কিন্তু না, আপনি যান। রূপের মুখটা শুকিয়ে যায় এবং বলে, ঠিক আছে। এটা বলার পর রূপ সেখান থেকে চলে আসে। তরি একটা লম্বা নিঃশ্বাস ফেলে সামনের দিকে হাঁটা দেয়। কলেজটা এতটা বড় ও গোলকধাঁধার মতো যে তরি কিছুতেই কিছু বুঝে উঠতে পারছে না। রূপকে যেতে বলে এখন ও নিজেই বিপদে পড়েছে বলে মনে হচ্ছে। কয়েকজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে যায় তরি। আসসালামু আলাইকুম আপুরা, আমাকে একটা হেল্প করবেন প্লিজ? আমি কলেজে আজ নতুন, আমার ক্লাসরুমটা খুঁজে পাচ্ছি না, একটু দেখিয়ে দেবেন আমায়? মেয়েগুলো তরির দিকে তাকিয়ে একবার পরস্পরের দিকে তাকায় এবং সবাই মিলে হাসি মুখে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চলো চলো। বলে তরিকে নিয়ে যায় ক্লাসরুমের দিকে। দোতলার একবারে শেষের রুমটায় গিয়ে পৌঁছে ওরা। তরিকে ভেতরে ঢুকতে বলে ওরা চলে যায় সেখান থেকে।
তরি ওদের কথা মতো ক্লাসের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু পেছন থেকে কেউ তরির হাত টান দেয়। এতে পড়ে যেতে নিলে কেউ ওকে ধরে ফেলে। যে ব্যক্তিটি ওকে ধরেছে তার দিকে তরির এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, কারণ সে রূপ। তরির চোখের সামনে বা হাত দিয়ে তুড়ি বাজায়, এতে তরি কিছুটা লজ্জা পায়। ও ভাবে তাকিয়ে থাকার জন্য, কিছুটা রেগে রূপকে প্রশ্ন করে। এভাবে কেন টান দিলেন? আমার হাতে খুব লেগেছে। ইস, আপনাকে এখানে কারা নিয়ে এলো? সে কি কথা? এটা তো আমার ক্লাসরুম। কয়েকটা মেয়ে আমায় এখানে দিয়ে গেল, কিন্তু আপনি এখনো যাননি। আমি যাব কি না যাব আপনাকে ভাবতে হবে না। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনার ক্লাসরুম নিচতলার শেষের রুমটা, এটা নয়। কি? হ্যাঁ, ওই মেয়েগুলো হয়তো আপনার সাথে মজা করেছে। হতেও পারে। রূপ ও তরি রুমটার সামনে দাঁড়িয়ে কথা বলছিল। একটু পরই রুম থেকে 4-5 জন ছেলে বেরিয়ে যায়। ছেলেগুলোকে দেখে মনে হয় খুব একটা সুবিধার নয়। এদের রুম থেকে চলে যাওয়ার দেখে তরির চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তরির এখন বুঝ আসলো কেন মেয়েগুলো ওকে এখানে রেখে গিয়েছিল। রূপের দিকে তাকিয়ে ছলছল চোখে বলে, সরি। কেন? আমি চলে গেলে ভালো হতো, তাই না? দয়া করে ওভাবে বলবেন না, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন প্লিজ। এভাবে বললে করব না। আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার বন্ধু হতে হবে। ও, এই শর্ত? আমি তো রাজি। তরি আগে হাত বাড়িয়ে দেয় রূপের দিকে। রূপ আস্তে করে তরির কোমল হাতটি ধরে একসাথে ক্লাসের সামনে এসে দাঁড়ায়। তরি রূপের দিকে হাসি মুখে তাকিয়ে বিদায় দিয়ে ক্লাসরুমে ঢুকে পড়ে। তরির রুমে ঢুকে গেলে রূপও চলে আসে সেখান থেকে। এটা ভেবে এসে খুবই খুশি। আর যাই হোক, ফ্রেন্ডশিপ তো হলো। এখন নিজের কাছে নিজেই খারাপ লাগছে তরির। কত কথা আজ সকালে শুনালো সে, মনে মনে বলছে। যদি আজ উনি চলে যেতেন, তাহলে আমি আর নিজের মাঝে ফিরতে পারতাম না। ক্লাসরুমে ঢোকার পরে সে দেখে তখনকার মেয়েগুলো। আপনারা তো খুব বজ্জাত দেখছি। একটু সাহায্য কি চাইলাম, উল্টে আপনারা আমায় বিপদে ফেলতে চাইলেন। তোমার সাহস তো কম না মেয়ে, আমাদের ক্লাসরুমে এসে আমাদের ফ্রেন্ডকে কথা শোনানো হচ্ছে। কথাগুলো শুনে তরির রাগ হয়ে যায়, সাথে সাথে জবাব দেয় সে। ও, সাহায্য চাইলে আমাকে ভুলভাল জায়গায় দেখাবে, আর আমি মনে হয় তার সেবা করব। যা করেছি বেশ করেছি। পরের বার আমার সাথে এমন কোনো মজা করলে আবারও বলবো। আসছে কোন নাটের গুরু। ছেলেগুলোকে দেখে মনে হচ্ছে পারলে তরিকে চিবিয়ে খায়, কিন্তু কিছু করার আগেই রুমে স্যার ঢুকে পড়ে। তরি তাড়াতাড়ি সামনে একটা সিটে বসে পড়ে। মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা করার পর ক্লাসরুম ছেড়ে চলে আসতে নেয় তরি। তখনই ওই মেয়েগুলো তরিকে চেপে ধরে। ওদের মাঝে একটা মেয়ে বলে ওঠে, খুব তো বড় বড় কথা বলছিলি, তোর সাহস কি করে হয় আমাদের মুখের উপর কথা বলার? জানিস আমি কে? আমার বাবা এই কলেজের ফাউন্ডার। তোর কি হাল করতে পারি তা তোর জানা নেই। এখন চল, চুপচাপ ক্ষমা চা। তরি কিছু একটা ভেবে মেয়েটিকে সরি বলে রুম থেকে বেরিয়ে এলো। রূপ ওদের ড্রাইভারকে বলেছিল ওকে নিয়ে আসতে, তরিকে নিতে, তাই আগে থেকেই তরির জন্য গাড়ি এসে রয়েছে। তরি সকাল সকালেই বাড়ি ফিরে। সন্ধ্যায় বাড়ি ফেরার পর বাড়ির ভেতরে পুরোটা ফুল দিয়ে সাজানো দেখে রূপ অবাক। দেখা যায় রিশাদ সাহেব এইসব কিছুর দিক নির্দেশনা দিচ্ছেন। বাবার কাছে গিয়ে রূপ হাসি মুখে জিজ্ঞাসা করে, এসব কি হচ্ছে বাবা? কোনো পার্টি বা অন্য কোনো ফাংশন? আমি তো জানি না। আসলে ভাবলাম তোরির আর তোর বিষয়টা তো হলো, তাও আবার তুই ছিলি না, আর তোদের বিয়েটা পড়ানো বাকি ছিল, তাই আর কি আজ ভাবলাম বাকি কাজটা সেরে ফেলি। কিন্তু বাবা, তুমি তো চেয়েছিলে বিষয়টা পরে করতে, তাহলে হঠাৎ আজ? পরে কি হবে না হবে তার তো কোনো কিছুই বুঝতে পারি না, তাই না? তাই ভাবছি জলদি জলদি সব ছেড়ে ফেলাটাই বুদ্ধিমানের কাজ হবে। ঠিক, কিন্তু তোরই জানে। আরে ওই কি? আরে ও তো জানে না, তবে তুই বল, সেটাই বেটার হবে। ওকে। এই বলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায় রূপ। দরজার নক করার পর ভেতর থেকে আওয়াজ আসে। জি আসুন। রুমে ঢুকে রূপ তরিকে বিছানায় বসে বই পড়া অবস্থায় পায়। আজ কি ফুচকা আনেননি? সরি, একদম ভুলে গেছি। তবে হ্যাঁ, কাল শিওর নিয়ে আসবো। ও হ্যাঁ, নতুন কলেজ কেমন লাগলো? আর কলেজ থেকে কখন এসেছেন? অনেক ভালো লাগলো। আর বাড়ি ফিরেছি সে তো অনেক আগেই। বুঝলাম। আজ বাড়িতে কি হচ্ছে তা কি জানেন? কই না তো, কিছুই তো জানি না। রূপ এদিক ওদিক চোখ উল্টিয়ে সরাসরি বলে তরিকে, আজ আমার আর আপনার বিয়ে। বিয়ে? হ্যাঁ, আমাদের বিয়ে পড়ানো হবে আজকে। ও। এটুকু বলে আবারও চুপচাপ নিজের বই পড়ায় মন দিল তরি।
রূপ তরির এমন রিয়াকশনে অবাক, কারণ ও ভেবেছিল তরি হয়তো আরও কিছু বলবে, কিন্তু না, আর একটাও কথা না বলে স্বাভাবিকভাবে বই পড়ে যাচ্ছে সে। রূপ অতশত না ভেবে ফ্রেশ হতে চলে গেল। রাত 8টার দিকে বিয়ে পড়ানোর জন্য কাজী এসে চৌধুরী ম্যানশনে পৌঁছালো। হালকা কিছু লোকজনের সমাগম হলো বাড়িতে। সাদা শার্টের ওপর কালো কোট ও কালো প্যান্ট রূপকে দারুণ লাগছে। নিজেকে পারফেক্ট লাগছে কিনা তা আয়নায় দেখছে রূপ। এর মাঝে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তরি। লাল এবং কালোর মিশ্রণে একটা শাড়ি ও মাথায় কালো রঙের হিজাব। বেরিয়ে এসেই রূপের দিকে হাঁ করে তাকিয়ে আছে সে। আপনিও কালো পড়েছেন? বাহ। ও, হোয়াট এ কো ইনসিডেন্স। হুম, আমিও তো তাই ভাবছি। আচ্ছা, ভাবাভাবির পর্ব শেষ করুন, চলুন নিচে চলুন, নইলে বাবা আপনাকে কিছু না বললেও আমায় আস্ত রাখবে না। ঠিক আছে, চলুন। বিয়ের বাকি কাজ ভালোভাবেই শেষ হয়ে যায়। এরপর খাওয়া দাওয়া, হালকা গল্পগুজব করে সবাই চলে যান। নিজের রুমে এসে জামাকাপড় চেঞ্জ করে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ে রূপ। আজ অনেকটাই ক্লান্ত সে। রূপকে দেখে তরি বলে, এই যে আপনি তো আমার জায়গা নিয়েই শুয়ে পড়লেন। ঘুম ঘুম কণ্ঠে আস্তে রূপ বলে, আজ আর সেকশন আলাদা না করি, আমার খুব ঘুম পাচ্ছে। আপনি প্লিজ আজকের মতো অ্যাডজাস্ট করুন, কাল থেকে না হয় বর্ডার দিয়ে শুভ। তরি আর কিছু না বলে চেঞ্জ করে নেয়। এরপর বিছানার সামনে সোফায় গিয়ে নিজের ক্লাসের একটা বই খুলে বসে পড়ে। কিছু সময়ের মাঝেই রূপ গভীর ঘুমিয়ে বিভোর হয়ে যায়। বইয়ের পাতার ওপর থেকে চোখ তুলে রূপের দিকে তাকায় তরি। একটা মুচকি হেসে বইটা বন্ধ করে দিয়ে ধীর পায়ে রূপের মাথার কাছে গিয়ে বসে সে। ভালো করে পর্যবেক্ষণ করার পর সে দেখল আসলেই রূপ গভীর ঘুমে। এবার সে তার ডান হাতটা রূপের মাথার চুলে ডুবিয়ে দেয়। আস্তে আস্তে হাত বুলাতে থাকে রূপের মাথায়, আর মনে মনে হাজারো কথা বলতে থাকে সে। আপনি আমাকে যে বোকা বলেন, আপনি তো নিজেই বোকা, কিছু বোঝেন না। অবশ্য বোঝার মতো আমি তেমন কিছু করিও নি। আপনি যে কেমন তা আমি প্রথম দিনেই বুঝে গেছি, কিন্তু আমি কেমন তা আপনি হয়তো এখনো বোঝেননি। আমার অতটাও যোগ্যতা নেই যে আমি আপনার উপর নিজের রাগ ক্ষোভ উজাড় করব। আমি নিতান্তই একটা ছোট পরিবারের মেয়ে। আপনার মতো ছেলের সাথে বিয়ে হবে তা আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি। জানেন, আপনি যতটা সুন্দর দেখতে তার থেকে হাজারো গুণ সুন্দর আপনার মন মানসিকতাও। আপনাকে যতটা দেখি ততটাই অবাক হই। আচ্ছা, আপনার ঠোঁটে সবসময় ওই হৃদয়ে কারণে হাসি কিভাবে থাকে বলবেন আমায়? আপনার হাসিটা যে দেখার জন্য আমি লুকিয়ে লুকিয়ে আপনার দিকে চেয়ে থাকি। জানেন, কাল রাতে একটু রাগ হয়েছিল আপনার উপর। আপনি যে আমায় জড়িয়ে ধরেছিলেন তা আমি টের পেয়েছিলাম। তবে আমার রাগ এই কারণে হয়েছিল যে সারা রাত আমার জন্য আপনি এত কষ্ট করলেন কেন? আমায় একটিবার ডাকতেও তো পারতেন। তাই তো আপনার সাথে সকালে অমনটা করেছিলাম। সেটার জন্য আপনার কাছে ক্ষমাও চাইছি। দয়া করে মাফ করে দিবেন। আজ অবশ্য বিয়ে পড়ানোর বিষয়টা আমিই বাবাকে বলেছিলাম। ভাবলাম বিয়ে তো বিয়েই, বাকি কেন থাকবে। আর হ্যাঁ, ইচ্ছে করেই শাড়িটা আপনার সাথে ম্যাচিং করে পরেছিলাম। আপনাকে আমি হয়তো এইসব কিছু মুখ ফুটে কখনো বলতে পারবো না, তবে আপনি যেদিন আপনার মনের কথাগুলো আমায় বলবেন সেদিন এমনিই বুঝে যাবেন সবকিছু। আমার তো এটাই মনে হয় আপনি আমার জীবনে পাওয়া সেই উপহার যা সারা জীবন ধরে আমার ঠোঁটে হাসি ফোটাতে পারবে। আপনি বললেন না আমার রূপের জন্য আপনি আমায় ডাকেন রূপের তরী, কিন্তু আমি তো নিজেকে আপনার তরী বলে ভাবি। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে তরিকে সোফায় শুয়ে থাকতে দেখে রূপ। একদম বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে সে। বিছানা ছেড়ে উঠে গিয়ে তরি হালকা নড়েচড়ে উঠলে হুড়মুড় করে সেখান থেকে দৌড়ে চলে যায় বাথরুমে। বাথরুমে গিয়েই দরজা আটকে দেয় সে। এদিকে তরি হেসেই চলেছে। আসলে ও না ঘুমিয়ে এইসব লক্ষ্য করছিল। ঘুম থেকে ওঠার ভান করে বাথরুমের দরজায় গিয়ে কড়া নাড়ে সে। ভেতর থেকে রূপ আওয়াজ দিয়ে বলে, ও, আপনি উঠে পড়েছেন, একটু অপেক্ষা করুন, আমি ফ্রেশ হয়ে আসছি। তরি দুষ্টু দুষ্টু হাসি দিচ্ছে। একটু পর রূপ বাথরুম থেকে বেরিয়ে এলে তরি জিজ্ঞাসা করে, আপনি কখন উঠলেন? বললেন না তো কিছু। এই তো মাত্রই উঠলাম। ও। রূপ পাশ কাটিয়ে চলে আসে। মনে মনে ভাবে, ইস ইস রে, ধরা পড়ে গেলে তো আজ আবার বকুনি শুনতে হতো। অন্যদিকে তরি ভাবছে, ধ্যাত, আমি কেন ঘুমানোর ভান করে থাকলাম। যদি উনি থাকতেই চোখ খুলতাম তাহলে আর কাউকে কিছু বোঝাতে হতো না। খাওয়ার টেবিলে রিশাদ সাহেব তরিকে জিজ্ঞাসা করে বলল, তরি, হ্যাঁ বাবা। কলেজে কাল কোনো সমস্যা হয়েছিল? তরি ভাবছে কিছু বলবে কিনা, তার আগেই রিশাদ সাহেব আবারও বলে উঠল,
সমস্যা হলেও চিন্তা করো না, আমি কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলেছি, কেউ তোমায় কিছু বলবে না। ঠিক আছে বাবা। এর মাঝে রূপ ও বলে ওঠে, বাবা, আমরা ভাবছিলাম ওদের বাড়ি থেকে 2-3 দিনের জন্য ঘুরে আসি। আমিও তো যাইনি। আর এমনিতেও বিয়ের পরে নাকি কী সব রিচুয়াল থাকে। হ্যাঁ, সেটাও ভালোই হয়। তোরি, যাবে মা? বাড়ি যাওয়ার কথা শুনে খুশি হবে নাকি বেজার হবে ভেবে পাচ্ছে না, কারণ তরি খুশি হলেও ও বাড়ির কেউ তরিকে দেখে খুশি হবে না। ঠিক আছে বাবা। তাহলে রূপ, কবে যেতে চাস? আজ দুপুরের আগেই রওনা দেই, কারণ অনেকটা পথ যেহেতু যেতে হবে। ওকে, তাহলে তোরি, তোমাদের প্রয়োজনীয় সবকিছু প্যাক করে ফেলো। জি। ব্রেকফাস্ট শেষ করে রুমে আসে তরি। বিছানায় মন খারাপ করে বসে থাকা দেখে রূপ এসে ওর সামনে বসে। এই যে রূপের তরি, আপসেট কেন? নিশ্চুপ। আমায় বলতে পারেন? তরি রূপের চোখের দিকে তাকালে রূপ ওর চোখে জল দেখতে পায়। কিছুটা চিন্তার স্বরে বলে, কি হয়েছে আপনার? চোখে জল কেন? আপনি তো জানেনই, আমার মা বাবা বোন আমাকে বিদায় করা নিয়ে সবাই অনেক চিন্তায় ছিল। এখন যদি আবার আমি ওই বাড়িতে পা রাখি, হয়তো ওরা আপনাকেও। রূপ খানিক হেসে দিয়ে তরির হাত দুটো ধরে বলে, আচ্ছা, এই ব্যাপার। আপনার এই ধারণাটাই যদি আমি ভুল প্রমাণ করি তো? মানে? মানে না হয় পরেই বুঝবেন। এখন চলুন, জিনিসপত্র প্যাক করে নিন। সকাল 11টা নাগাদ ওরা রওনা দেয় লালমনিরহাটের উদ্দেশ্যে। রাত 9টার দিকে ওরা গিয়ে বাড়িতে পৌঁছে। গাড়ি থেকে নামার সাথে সাথেই তরির সৎমা ওকে বুকে জড়িয়ে নেন। ওকে ধরে কত রকম আদুরে কথাবার্তা বলতে থাকে। তরি এইসব দেখে রূপের দিকে তাকায়। রূপ খানিকটা মুচকি হাসি দেয়। তরিও ওর দিকে তাকিয়ে হেসে দেয়। রূপকে সাদরে স্বাগতম জানায় ওর সৎমা। রাতে সবাই মিলে হাসি ঠাট্টা ও নানা রকমের গল্পগুজব করে। আগামীকাল ওদের দুজনকে উদ্দেশ্য করে বাড়িতে ছোটখাটো একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছে। পরের দিন সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠে তরি হাত মুখ ধোয়ার জন্য গোসলখানার দিকে এগোতে নিলেই পেছনের বারান্দা থেকে একটা মেয়ের হাসির আওয়াজ শুনতে পাওয়া যায়। হাসির আওয়াজটা ওর কাছে অচেনা লাগে না, তাই পেছনের বারান্দার সামনে গিয়ে দাঁড়ায় তরি এবং সেখানে হাসতে থাকা মেয়েটিকে দেখে তরি মাথা ঘুরে যায়। তুই কবে এলি? চিন্তিত মুখে তরি প্রশ্ন ছুড়ে দেয় মেয়েটির দিকে। কেন রে, আমি এসেছি বলে কি ভয় পাচ্ছিস? তোর জামাইয়ের সাথেও যদি হাসি ঠাট্টা করি এই ভয়ে? সুইটি আসলে তরির সৎ মায়ের বোনের মেয়ে। তরি ও সুইটি সমবয়সী হলেও সুইটি একটু অভদ্র টাইপের মেয়ে। বলতে গেলে ছেলেদের সাথে ফ্লার্ট করাটা ওর অভ্যাস। এই সূত্রে তরি ভয় পাচ্ছে রূপের সাথে যদি ও আবোল তাবোল কিছু। না না, তা কেন ভাবতে যাব? এমনিতেই অনেকদিন পর দেখলাম তো, তাই। ও, তা তোর জামাইকে তো দেখলাম না, এখনো ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ঘুমাচ্ছে। আচ্ছা, আমি হাত মুখ ধুয়ে আসি, কেমন? তরি জলদি ওখান থেকে চলে আসে এবং ওর ঘরের দিকে পা বাড়ায়। ঘরে ঢুকে দেখে রূপ বিছানায় বসে আছে। দেখে মনে হচ্ছে মাত্রই ঘুম ভাঙল ওর। রূপের কাছে গিয়ে তরি জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনি তো ফ্রেশ হননি তাই না? চলুন একসাথে যাই, আমিও ফ্রেশ হইনি। একসাথে? হ্যাঁ চলুন না। তরি হঠাৎ করে কি হলো তা রূপ বুঝতে পারল না। তবে ও এটা ভাবছে তরি আর যাই হোক, আজ প্রথম নিজের ইচ্ছেই ওর হাত ধরেছে। খাওয়া দাওয়ার আয়োজন চলছে জোরদার। অনেকেই এসেছে তরিদের চেনা জানা। তরিও হালকা ব্যস্ত। সৎমাকে সাহায্য করছে সে। অবশ্য এখন সৎমা বললেও ভুল হবে, কারণ উনি একদম নিজের মায়ের মতো ব্যবহার করছেন তরির সাথে। একটা প্লেটে কয়েক রকমের মিষ্টি সাজিয়ে তরির হাতে ধরিয়ে দেন উনি এবং বললেন, জামাই সে কখন সকালে খেয়েছে, যা গিয়ে দিয়ে আয়। কি মনে করবে দেখ, আমিও তো ভুলেই গেছিলাম। তরি হাসি মুখে প্লেটটা নিয়ে ঘরে ঢুকে, কিন্তু সেখানে পায় না রূপকে। না পেয়ে এদিক ওদিক খুঁজতে থাকে তরি। এরপর বাড়ির পেছনের পুকুর পাড়ে যায় সে। সেখানে একটা চড়াট পাতা আছে। চড়াটের ওপর রূপ তীক্ষ্ণ দৃষ্টিতে পুকুর পাড়ের পাশে বানানো চড়াটের ওপর চোখ রেখে আছে তরি। রূপের পাশেই বসে মাঝে মাঝে গায়ে হাত দিয়ে কথা বলছে সুইটি। পাশে অবশ্য মিলিও আছে, তবে ওর ধান্দা এইসবের মাঝে নেই। রূপের চেহারা দেখে মনে হচ্ছে সে অনেকটা বিরক্ত, তাও সুইটি জোর করেই ওকে ধরে রেখেছে। ওদের পেছনে গিয়ে দাঁড়িয়ে খুক খুক করে কেসে ওঠে তরি। পেছন ফিরে তাকিয়ে তরিকে দেখে অনেকটা স্বস্তি পায় রূপ। সুইটির চেহারা তখন দেখার মতো হয়েছিল। অনেকটা বিরক্তি নিয়েই সুইটি বলে,
তুই এখন এখানে কি করছিস তোরি? কেন? এসে কি তোর খুব সমস্যা হয়ে গেল? না না, সমস্যা কেন হবে? তাহলে এক কাজ কর, মিলিকে নিয়ে বাড়ির ভেতরে যা, মা তোদের ডাকছে। পরে যাব, বাদ দে তো। বলছি না ডাকছে, যা বলছি। সুইটি মুখ ভাঙিয়ে দিয়ে মিলিকে নিয়ে চলে গেল। রূপ তরির হাতটা ধরে চড়াটে বসিয়ে বলে, বাঁচালেন রূপের তরি, না হলে যে ওর কবলে পড়ে আমিও পুকুরে ঝাঁপ দিতাম একটু হলেই, আর আমি সাঁতারও জানি না। হয়েছে, এখন এগুলো খেয়ে নিন। এতগুলো মিষ্টি আমি একা খাবো? তা নয় তো কি, আর এমনিতেও এতগুলা কোথায়, মাত্র তো 12টা মতো মিষ্টি রয়েছে। না, আমি একা খাবো না, সাথে আপনিও খাবেন কেমন? দুজনে মিলে পুকুর পাড়ে বসে গল্পগুজব করতে থাকে। বিকেলের দিকে ওরা সবাই নদীর তীরে বেড়াতে যায়। সন্ধ্যার দিকে বাড়ি ফিরলে সবাই ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। তরি রুমে গিয়ে ঘুমাতে দেখার পর নিজে হাত মুখ ধুতে যায়। এই সময়ের মাঝে সুইটি তরির রুমে ঢুকে এবং রূপকে শোয়া অবস্থায় গিয়ে জড়িয়ে ধরে। রূপ হালকা চোখ খুলে যখন দেখতে পায় সুইটি ওকে জড়িয়ে আছে, তখন ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। প্লিজ রূপ, আমি নিজের করে নিন। আমি আপনাকে তোরির চেয়েও বেশি ভালোবাসবো। আপনাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি যে। সুইটি, ডোন্ট ক্রস ইওর লিমিট। তুমি আমার বোনের মতো, এত নোংরা ধারণাও মাথায় কিভাবে নিয়ে আসলে? আমি ভুল বোঝো না প্লিজ। নিশ্চয়ই ওই তোরি তোমার কাছে আমার নামে খারাপ কথা বলেছে। দেখো রূপ, ওর কথা বিশ্বাস করো না। ও তো অনেক খারাপ একটা মেয়ে। তুমি আমায় বিয়ে করে নাও। এসব কথার পরই একটা থাপ্পড়ের আওয়াজ শোনা যায়। রূপ সামনে তাকায়, দেখে সুইটির গাল ধরে দাঁড়িয়ে আছে এবং পাশেই অগ্নিচক্ষু দৃষ্টিতে তাকিয়ে আছে তরি। তরি বলতে শুরু করে, আমি কল্পনাও করতে পারিনি তুই এতটা নিচে নামতে পারবি কখনো। বোনের স্বামীর সাথে এমন নোংরামি করতে তোর একটুও মনে বাঁধলো না? তোকে তো আজ উচিত শিক্ষা দিতে হবে। চল খালার কাছে, তোর সব কুকীর্তির কথা বলবো। সুইটি এখন বাঁচার আর কোনো উপায় না পেয়ে তরির পা চেপে ধরে। তোরি বোন আমার, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দে। তোর পায়ে ধরি, প্লিজ আমায় মাফ করে দে। আমি আর জীবনে কারোর সাথে এমন কিচ্ছু করব না। তোকে তো শাস্তি দিতেই হবে, না হলে তুই কখনো শুধরাবি না। তোরি প্লিজ এভাবে বলিস না। আমি কথা দিচ্ছি তোকে, আমি আর কখনো এমন করব না। আমায় ক্ষমা করে দে বোন, প্লিজ। তরি, ও যখন বলছে মাফ করে দিন, আমার মনে হয় বাড়ির কাউকে এ ব্যাপারে না বলাটাই ভালো হবে। বললে সবাই এমনিতেই নানান রকম চিন্তা করবেন। তরি রূপের কথা মতো সুইটিকে যেতে দেয়। রূপের সাথে আর কোনো কথা না বলে হাত মুখ মুছে বিছানার এক কোণে শুয়ে পড়ে তরি। রূপ তরির সাথে কথা বলার জন্য দু একটা কথা জিজ্ঞাসা করতে চাইলেও তরি কোনো জবাব দেয় না। পরদিন সকাল সকাল ওরা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মধ্যম গতিতে গাড়ি চালাচ্ছে রূপ। তরি জানালার বাইরে মুখ দিয়ে বসে আছে। ওদের দুজনই অনেক কিছু চিন্তা ভাবনা করছে, তবে ওদের চিন্তাটা একই বিষয় নিয়েই। তবে ওরা কেউ জানে না। তরি ভাবছে, লজ্জা হোক আর যাই হোক, ওনাকে আমার মনের কথা সবকিছু খুলে বলবো। উনি তো আমারই স্বামী, ওনাকে এসব বলবো না তো কাকে বলবো? এমনিতেও স্বামী স্ত্রী কখনো এমন দূরে দূরে থাকে? আজ বাড়ি ফিরে সবকিছু বলবো ওনাকে। উনি কিছু বলুক আর না বলুক, তাতে কি আসে যায়? যদি আমাকে ভালো নাও বাসে, তাহলে ওনার ঘাড় ভালোবাসবে, দেখা যাবে সবকিছু। এইসব ভেবেই তরি একবার রূপের দিকে তাকায়। দেখে রূপ সামনের দিকে তাকিয়ে মনোযোগ সহকারে ড্রাইভ করছে, যেন এটাই ওর ইম্পর্ট্যান্ট কাজ। তরি মনে মনে ভাবছে, ইস, দেখো না কিভাবে গাড়ি চালাচ্ছে। পাশে যে বউ বসে আছে তার দিকে খেয়ালই নেই। নিজে তো মুখ ফুটে কিছু বলতে পারে না, আবার আমায়ও কিছু জিজ্ঞেস করে না। আরে আমায় জিজ্ঞেস করলে তো আমিই বলে দেই সব। তরি তো আর জানে না যে রূপ ওর মতো একই চিন্তায় মগ্ন। সে এসব কথাই ভাবছে। অনেক হয়েছে, এখন তরিকে মন খুলে ভালোবাসি বলতেই হবে। তরির দিকে এক নজর তাকিয়ে বলে ওঠে, তরি। রূপের গলার আওয়াজটা তরির কানে নতুন নয়, তবে এখন তরিকে রূপ যেভাবে ডাকলো সেই গলার স্বরটা তরির কাছে অনেকটা নতুন। এই আওয়াজটাই একটা আবেগ মেশানো আছে, কিছু অনুভূতি জড়ানো আছে, অনেকটা ভালোবাসা মোড়ানো আছে। তরি রূপের দিকে নরমভাবে তাকিয়ে উত্তর দেয়, জি বলুন। তরি, একটা কথা বলবো, রাগ করবে না তো? রূপের মুখে তুমি শোনাটা তরির কাছে যেন হৃদয়ের শীতল বাতাস বয়ে যাওয়ার মতো মনে হলো।
উৎসুক দৃষ্টিতে রূপের চোখের দিকে তাকিয়ে বলল সে। রাগ করবো কেন, আপনি বলুন। কথাটি বলার আগেই রাস্তার উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ওদের গাড়িটিকে হিট করে। রূপ ও তরির গাড়িটি ট্রাকের ধাক্কায় উল্টাতে উল্টাতে রাস্তার পাশে বড় বটগাছটির সাথে গিয়ে ধাক্কা লেগে থেমে যায়। গাড়ির ভেতরে থাকা রূপ ও তরি রক্তাক্ত। ক্লাসের ঘণ্টা বেজে ওঠার পর সকল স্টুডেন্টরা বাস্তব জগতে ফিরে আসে। ঢাকা মেডিকেল কলেজের কার্ডিয়াক বিভাগের লেকচারার ডাক্তার শাহরজ আদ্রিয়ান সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে বলেন, সরি গাইস, নাও ক্লাস আওয়ার ইজ ওভার, আই হ্যাভ টু গো। আজ কিছুই পড়ানো হলো না, শুধু তোমাদের সবার মন রাখতে। এবার আমার মন রাখতে একটা কাজ করবে সবাই। নেক্সট টার্মের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও, যেহেতু টার্মের আগে এটাই লাস্ট ক্লাস। উনার কথার মাঝেই স্টুডেন্টদের মাঝ থেকে সবচাইতে ব্রিলিয়ান্ট তবে ইমোশনাল একজন স্টুডেন্ট জান্নাতুল মাওয়া আরশ জলে ভেজানো চোখে বলে উঠল, স্যার, এরপর রূপতরীর কি হলো? বা হাতের কনিষ্ঠ আঙ্গুলটি দ্বারা ভ্রু চুলকে আদ্রিয়ান বলল, আরশ, আগের টার্মে তোমার রেজাল্টটা অনেকটা লো ছিল, সো এখন এসব কিছুর মাঝে না থেকে পড়াশোনায় মন দাও। আই থিঙ্ক ইউ হ্যাভ টু বি মোর অ্যাটেন্টিভ অন ইউর লিসন্স। সো তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো এবং ভালোভাবে টার্মটি শেষ করো। আবার দেখা হবে কয়েক মাস পরে। আল্লাহ হাফেজ। কথাগুলো শেষ হতেই ডাক্তার আদ্রিয়ান থার্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টদের ক্লাসরুম ত্যাগ করলেন। ওদিকে আরশ আদ্রিয়ানের ঝাড়ি খেয়ে চুপচাপ বসে আছে। ওই হ্যামি, স্যার যখন টার্মের বিষয়ে বলেছিল তুই লাফালাফি করে আবার লাভ স্টোরি সম্পর্কে কেন জানতে চাইলি? তুই সবসময় নিজের দোষেই স্যারের কাছে ঝাড়ি খাস। তানিয়ার কথায় সম্মতি জানিয়ে আরশ উত্তর দিল, তো কি করব বল? তুই তো জানিস আমি কতটা ইমোশনাল। তার উপর স্যার আজ ওই ইমোশনাল লাভ স্টোরি শোনালেন, তাহলে কি আর চুপ করে থাকা যায় বল? কি সুন্দর লাভ স্টোরি, রূপের তরী। আহা, নামটাতেই কেমন গা শিরশির করে ওঠে। ধ্যাত, বাদ দে তো। ওসব লাভ স্টোরির চক্রে পড়লে টার্মে আর পাশ করতে হবে না। তখন আদিয়ান স্যার তোমার ভালো মতো সোজা করবে, বলে রাখলাম। এমনিতেই আগের রেজাল্টের জন্য তোর উপর রেগে আসেন উনি। ধুর, ভাল লাগে না। এত স্টুডেন্ট থাকতে উনি কেন আমার পেছনে লাগেন বলতো? তানিয়া আরশের কাঁধে বাড়ি মেরে বলে, বলেছিলাম না কিছু আছে। একটা মারবো, চল হোস্টেলে। আজ তোকে আমি সোজা করব। বেশি পাকা হয়ে গেছিস তাই না? দুজন বেস্ট ফ্রেন্ড দুষ্টামি করতে করতে ক্লাসরুম থেকে বেরিয়ে হোস্টেলের উদ্দেশ্যে হাঁটতে থাকে। এদিকে ক্লাসরুমের নীরবতায় পড়ে থাকে রূপ ও তরির অসমাপ্ত কাহিনীটা। না, এ কাহিনী যে অসমাপ্ত হবার নয়, আরও কিছু দূর যে যেতে হবে, আরও কয়েকটা পৃষ্ঠা উল্টাতে হবে স্মৃতির পাতা থেকে, তবেই না পূর্ণ হবে রূপ ও তরির গল্প। এক নাগারে ফোনের রিং বেজেই চলেছে। রাত্রি 11টার সময় সাধারণত আদ্রিয়ান ডিনার করে। এমন সময় কারো ফোন আশা করে না সে। করলেও যদি কোনো পেশেন্ট থাকে তাহলে ফোন ধরে। বিরক্তির সাথে ফোনটা ধরার পর ওপাশে যখন আরশের বলার আওয়াজ পেল, রাগে আদ্রিয়ানের চোখ মুখ লাল হয়ে গেল। ধমকের সুরে আরশকে বলল সে, রাত 11টার সময় পড়াশোনা ফেলে রেখে ফোন দেওয়া হচ্ছে? তোমার সমস্যাটা কি আরশ? তুমি কি একজন ভালো ডক্টর হতে চাও না? সরি স্যার, আসলে ভাবলাম আপনি তো অনেক রেগে আছেন, যদি আরো বেশি রাগ করে ফেলেন আমার উপর। এমনি তো কাল আপনি দেখা করতে বলেছিলেন, করিও নি। আরশ, জি আদ্রিয়ান, বলুন। সরি আজকে ক্লাসরুমে তোমায় বকলাম, তবে একটা জিনিস কি জানো, তুমি আসলেই পড়াশোনা ঠিক মতো করছো না। এই জন্যই তোমার উপর অনেকটা রাগও আছে আমার। সরি, বাট আজকে আপনি যে স্টোরিটা শোনালেন তারপর শুধু ওখানেই মন পড়ে থাকে। রূপতরীর তারপর কি হলো তা না জেনে থাকতে পারছি না। আমায় কি বলবেন? ওকে, ডু ওয়ান থিং, তুমি টার্মে ভালো রেজাল্ট করো, দেন তোমায় একটা সারপ্রাইজ দিব আমি। সারপ্রাইজ টারপ্রাইজ আমার লাগবে না, আপনি আমায় ওদের অসমাপ্ত ভালোবাসার গল্পটি বলুন। আরশ, ওকে ওকে, তাহলে কবে দেবেন সারপ্রাইজটা? সারপ্রাইজটা তখনই পাবে যখন তুমি এক্সামে ভালো রেজাল্ট করবে। সো বি প্রিপেয়ার্ড ফর ইউর ট্রাম। ওকে, তাহলে রাখি। আদ্রিয়ান ও আরশ দুজনে এখানে লাভ বার্ডস এর মতন। ওরা দুজনেই দুজনকে পছন্দ করে। ওদের প্ল্যান আছে আরশের মেডিকেল লাইফ শেষ হওয়ার পরই দুজনে বিয়ে করবে। আজ সকালে যখন আদ্রিয়ান ক্লাসে ঢুকলো, সব স্টুডেন্টদের আগে থেকেই প্ল্যান ছিল আজ ক্লাস করবে না, তাই আদ্রিয়ানকে সবাই ঝেঁকে ধরে বসে কোনো একটা গল্প শুনবে। সেই থেকে আদ্রিয়ান রূপ ও তরির এই গল্পটি ওদের মাঝে তুলে ধরে। যদিও এটা গল্প নয়, এটি গল্প হলেও সত্য।
মাসের মাথায় গিয়ে টার্ম শুরু হয়। এ 2 মাস আরস প্রচণ্ড মন দিয়ে পড়াশোনা করে। এমনিতেও সব কিছু ওর পড়াই ছিল, শুধু রিভিশন দিয়ে পড়াগুলো আবার ক্লিয়ার করে নিল সে। অনেক ভালোভাবে আরসের টার্ম শেষ হলো। এবার নিশ্চিত সে টপ করবে। রেজাল্টের দিন আরস টেনশনে ছিল প্রচুর। এ কারণে নয় যে কি রেজাল্ট হবে, এই কারণে যে সারপ্রাইজটা কি হতে চলেছে। রেজাল্ট আসলো। হ্যাঁ, সত্যিই আরস টপ করেছে। সব ফ্রেন্ডরা ওকে নিয়ে মাতামাতি করছে, তবে আরস অন্য চিন্তায় বিভোর। তানিয়া ওকে ধাক্কা দিয়ে বলে, কি রে, কি চিন্তা করছিস? নে, এবার তো টপ করলি। আদ্রিয়ান ছাত্র আর কিছু বলবে না তোকে? আরস মনে মনে ভাবছে, তোকে কি করে বলে আজ যে একটা সারপ্রাইজ পাওয়ার কথা, তবে সেটা যে কি হবে তা ভেবেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এর মাঝে আরসের ফোনে টুং করে শব্দ হয়ে একটা মেসেজ আসলো। মেসেজটা আদ্রিয়ানের এবং তাতে লেখা আছে 5 মিনিটের মধ্যে পার্কিং স্পেসে দেখা করো। তানিয়াকে হোস্টেলে যেতে বলে দৌড়ে চলে যায় গাড়ির পার্কিং স্পেসের দিকে। সেখানে গিয়ে আদ্রিয়ান হাসি মুখে হাতে হাত গুজে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ানের বর্ণনা দেই একটু। 5 ফুট 9 ইঞ্চি লম্বা ও ধবধবে ফর্সা গায়ের রং, গালে হালকা খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো স্পাইক করা, চোখের পাপড়িগুলো অনেকটা ঘন এবং চোখের মণি একটু বাদামি রঙের। অন্যদিকে আরস বলা চলে একটা চলতে ফিরতে পরি। এমনটা সুন্দরী ঠিক ততটাই চঞ্চল, যেমনটা সুন্দরী ঠিক ততটাই চঞ্চল, সাথে প্রচণ্ড মেধাবী। আরস সেকেন্ড ইয়ারের প্রথম দিকে থাকাকালীন আদ্রিয়ান ওকে প্রপোজ করে। যেহেতু স্যার, তাই মুখের ওপরেই হ্যাঁ বলতে পারছিল না আরস। কিছুদিন সময় নিয়ে চিঠির মাধ্যমে জানিয়ে দেয় সে। হাঁপাতে হাঁপাতে আরস যখন আদ্রিয়ানের সামনে গিয়ে দাঁড়ায়, আদ্রিয়ান খানিক হেসে দিয়ে বলে, দৌড়ে আসার কি দরকার ছিল? হেঁটে আসলেই তো পারতে। না মানে আপনি বলেছিলেন 5 মিনিটের মাঝে আসার কথা, তাই ভাবলাম যদি আমি আবারও বকে দেই? না না, সেটা নয়। সেটা কি? অন্যটা তা না হয় পরে বুঝবো। এখন গাড়িতে উঠো। কোথায় যাচ্ছ কি না যাচ্ছ এমন কোনো প্রশ্ন করতে পারবে না, ওকে? কিন্তু বলবেন তো চুপচাপ গাড়িতে বসো। আরস আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসে। আরসের চুপ হয়ে যাওয়া দেখে আদ্রিয়ান লুকিয়ে হেসে দেয়। এরপর সেও গাড়িতে ওঠে। গাড়ি স্টার্ট করে চলতে থাকে আদ্রিয়ানের উদ্দেশ্যের দিকে। আদ্রিয়ান গাড়িটি এয়ারপোর্টের সামনে এসে দাঁড় করায়। এয়ারপোর্টে কেন এলাম আমরা? বিদেশে বেড়াতে যাচ্ছি নাকি? বলেছি না চুপচাপ থাকো। ওকে। এভাবে সারাদিন গাড়িতেই বসে থাকবে নাকি? বের হও। ও হচ্ছে তো। গাড়ি থেকে বের হয় আদ্রিয়ান আরসের হাত ধরে হাঁটা শুরু করে। এয়ারপোর্টের ভেতরে ঢুকে আরসকে এক জায়গায় বসিয়ে দিয়ে আদ্রিয়ান রো এরিয়ার দিকে চলে যায়। একটি ফ্লাইট সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার পর আরসের পাশে এসে বসে। আরস এখনও চুপচাপ বসে আছে। আরসকে চুপ থাকতে দেখে আদ্রিয়ান বলে, চুপ করে আসো যে? আপনি তো কথা বলতে বারণ করলেন। ও সো সরি, কিন্তু এখন তো কথা বলো। আপনি কি সারপ্রাইজ দিতে চান একটু বলুন তো? আমার মাথায় তো কিছুই আসছে না। আমরা এয়ারপোর্টে বা কেন এলাম? সব প্রশ্নের জবাব পাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আর কতক্ষণ? অনলি 10 মিনিটস। ঠিক আছে। 10 মিনিট পরে ইউকে থেকে আসা এয়ারক্রাফট বাংলাদেশে ল্যান্ড করে। আদ্রিয়ানের চোখ সামনের দিকে। কখন ওনারা আসবেন? তাদের ছাড়া আদ্রিয়ান অসম্পূর্ণ। হঠাৎ আদ্রিয়ানের দৃষ্টি সামনেই থেমে গেল। আরস ওর চোখের দিকে অনুসরণ করে সামনের দিকে তাকাতে দেখতে পায় এক মধ্যবয়সী কাপল ওদের দিকে হাসি মুখে তাকিয়ে এগিয়ে আসছে। আদ্রিয়ান দৌড়ে গিয়ে ওনাদের জড়িয়ে ধরে। আরস শুধু দূর থেকে দেখে যাচ্ছে আদ্রিয়ান এতটা হাসি মুখে আছে যেন সব সুখ ও পেয়েছে। মহিলাটি একবার আরসের দিকে তাকিয়ে আবার আদ্রিয়ানের দিকে তাকায়। এরপর ওই আদ্রিয়ানের পিঠে আলতো একটা ঘুষি দেয়। এরপর 3 জন মিলে আরসের দিকে এগিয়ে আসতে থাকে। আরস ওনাদের এগিয়ে আসতে দেখে উঠে দাঁড়ায়। মহিলাটি আরসকে কাছ থেকে দেখে আদ্রিয়ানকে বলে, যতটা বলেছিলি তার চেয়েও বেশি সুন্দর ও মিষ্টি মেয়ে দেখছি। আদ্রিয়ান মাথা চুলকে আরসের দিকে তাকিয়ে বলে, ও বলাই হলো না, ইনি হলেন আমার মা এবং আমার বাবা। আরস তো এ কথাটি শুনে লজ্জায় লাল হয়ে গেছে। এরপর ওনাদের দুজনকে সালাম করে বলে, সরি আঙ্কেল আন্টি, আসলে উনি বলেছিলেন না তো। আরে না মা, এতে কোনো সমস্যা নেই। আর এমনিতে ওকে আমরাই বারণ করেছিলাম বলতে। এরপর আদ্রিয়ানের বাবা আদ্রিয়ানের মাকে উদ্দেশ্য করে বলে, তরি, তুমি আরসকে নিয়ে এগোতে থাকো, আমিও আদ্রিয়ান আসছি। তরি নামটি শুনে আরস চমকে উঠল।
পাশে থাকা আদ্রিয়ানের মায়ের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, তরি। আমি তো তরি। কেন মা, কি হয়েছে? আরস আরেক দফা চমকালো। ওর ধারণাটা আসলেই সত্য কিনা তা যাচাই করতে আবারও প্রশ্ন করল। আন্টি, আঙ্কেলের নাম? ও, তোমার আঙ্কেলের নাম রূপক চৌধুরী রূপ? আরিশা চোখ মেলে তরির দিকে তাকিয়ে আছে। আরিশার চোখ যেন তরির মুখটা থেকে সরছেই না। তরি আরিশার হাত ধরে মুখে হাসি নিয়ে, কিছু হয়েছে আরিশা? এমন ভাবে চেয়ে আছো যে? নিশ্চুপ। আরিশা। তরি আরিশাকে ধাক্কা দিয়ে সে চমকে ওঠে। তারপর তরিকে জিজ্ঞাসা করে, আন্টি, তাহলে আপনি সেই? তরি মুচকি হেসে দিয়ে বলে, হ্যাঁ, আদ্রিয়ান তোমায় বলেছে? জি আন্টি। কিন্তু কিন্তু কি? আপনাদের অ্যাক্সিডেন্টের পর কি ঘটেছিল? আচ্ছা, সবকিছু কি এয়ারপোর্টে দাঁড়িয়েই শুনবে? চলো বাড়িতে পৌঁছে গল্প করি। গাড়ি করে ওনারা চৌধুরী ম্যানশনের দিকে রওনা দেয়। রূপ ও তরি আসলে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিল। দুজনের প্রচুর ব্যস্ততার মাঝে থাকতে হয়, তাই এবার ছুটিতে আদ্রিয়ান ওদের 1 মাসের ছুটিতে বাইরে পাঠিয়েছিল। চলুন আরেকবার অতীতে ফিরে যাই। 4 মাস পর আজ তরি চোখ খুলল। অ্যাক্সিডেন্টের পর রূপ ও তরি দুজনেই প্রচুর পরিমাণে জখম হয়েছিল। অবশ্য রূপের চেয়ে তরির অবস্থায় বেশি ক্রিটিক্যাল হয়েছিল, কারণ রূপ সিট বেল্ট পরলেও তরি পরেছিল না। এতে করে ট্রাকের ধাক্কা লাগায় পরপরই ওর মাথাটা গাড়ির জানালার পাশে বাড়ি খায়। দীর্ঘ 4 মাস কোমায় থাকার পর আজ একটু হলেও এদিক ওদিক চোখ বুলাচ্ছে তরি। রূপ 1 মাসের মাঝেই রিকভার করলেও তরির চিন্তায় প্রায় অসুস্থ হয়ে পড়ত। তরির চিন্তায় সারাদিন জায়নামাজে বসে কান্নাকাটি করত, খাওয়া দাওয়া ঠিকমতো করত না। তরির জ্ঞান ফিরলে সামনে সবাইকে দেখতে পায়, বাবা মা বোন শ্বশুর, কিন্তু ওর চোখ খুঁজছে রূপকে। একজন নার্স রূপকে খবর দেয় তরির জ্ঞান ফেরার বিষয়ে। ডাক্তারের সাথে তরির বিষয়ে আলোচনা করছিল সে। এ খবর শুনে দৌড়ে চলে আসে তরির কাছে। পাশে বসে তরির হাতটি নিজের হাতের মাঝে গুটিয়ে নেয় রূপ। কথা না বলে শুধু চোখের জল ঝরাতে থাকে সে। তরিকে এতদিন এমন অবস্থায় দেখে বাঁচার ইচ্ছেই হারিয়ে ফেলেছিল রূপ। কিছুদিন পর হসপিটাল থেকে তরিকে রিলিজ করে দিলে ওর সমস্ত কিছুর দেখাশোনার জন্য রূপ হসপিটালে যাওয়া বন্ধ করে দেয়। 1 মাসের মতো সময়ের রূপ তরির রিকভারির জন্য দিনরাত 24 ঘন্টা ওর সেবায় লেগে থাকে। 1 মাস পর তরি অনেকটা সুস্থ হয়ে ওঠে, তবে পুরোপুরি নয়। কলেজে যেতে চাইলে রূপ বারণ করে, তাই বাড়িতেই পড়াশোনা শুরু করে সে। মাথায়ও পায়ে বেশি আঘাত লেগেছিল, তাই পুরোপুরিভাবে সুস্থ হতে 1 বছরের মতো সময় লেগে যায়। এর পরপরই ওর এইচএসসি এক্সাম এগিয়ে আসে এবং সব পরীক্ষা ভালোভাবেই সম্পূর্ণ হয়। এতদিনে তরি ও রূপের বন্ধুত্বপূর্ণ হলেও ওদের মাঝে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি। রূপ চেয়েছিল তরির এইচএসসি এক্সাম শেষ করে কোথাও চান্স নিক, তারপর সব দেখা যাবে। সেই হিসেবে ভার্সিটি প্রিপারেশন নিয়ে অ্যাডমিশন দেয় তরি। অ্যাডমিশনের রেজাল্টের দিন দুপুরে তরি বারবার রুমে এদিক থেকে ওদিক যাচ্ছে। কি হবে এই টেনশনে ও ঘেমে উঠেছে। যদিও রুমে এসি চলছে। একটু পর রিশাদ চৌধুরী গম্ভীর মুখ করে তরির রুমে আসেন। তুমি কি এক্সাম ঠিকমতো দিয়েছিলে? এ কথা শুনে তরির টেনশন আরো বেড়ে যায়। না জানি কি হয়েছে। কেন বাবা, আমি চান্স পাইনি? তরি, কই রে তোরা? মিষ্টির প্যাকেটটা নিয়ে আয়। তরি চমকে উঠে হাসি মুখে বলে, বাবা আমি। হ্যাঁ মা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো। নিশ্চুপ করে জলমাখা চোখ নিয়ে বসে পড়ে মেঝেতে। তরিকে উঠিয়ে মিষ্টি খাইয়ে স্নেহের সাথে বুকে জড়িয়ে নেয় রিশাদ চৌধুরী। তরি ছলছল চোখে চোখ নিয়ে ওনার দিকে তাকায় আর বলে, বাবা উনি কোথায়? কে রূপ? ও তো সেই কখন বেরিয়েছে, আমাকে বলে যায়নি। তুমি না হয় ওকে ফোন করো, দেখো কোথায় আছে ও। হাসি মুখে ফোনটা তুলে রূপের নম্বরে কল দেয় তরি। কয়েকবার বাজার পরও যখন ফোন ধরল না, তরি রেগে গিয়ে নিজের মোবাইলটাই অফ করে রাখল। সন্ধ্যা হয়ে গেলে তাও রূপ বাড়ি ফিরল না, তাই উপায় না পেয়ে ছাদে চলে গেল। কিন্তু সেখানেও বিপত্তি, ছাদের দরজাটা লক করা। সেখান থেকেও মন খারাপ করে রুমে ফিরে এলো, কিন্তু রুমে এসে দেখে কয়েক মুহূর্তের মাঝেই কতটা চেঞ্জ। সমস্ত রুমে বেলুন ছড়ানো ও বিছানার উপর একটা হালকা গোলাপি রঙের শাড়ির ওপর গোলাপের বুকে একটা ভাঁজ করা কাগজ এবং সাদা ও গোলাপি
মিশ্রণে চুড়ি। গোলাপগুলো মুখের কাছে নিয়ে পাপড়িগুলো সাথে একটু ঠোঁট ছুঁয়ে নেয় সে। একদম তরতাজা গোলাপ সবগুলো। শাড়ির পাশে রাখা কাগজটি ভাঁজ খুলে দেখতে পায়। রেগে গেলেন তো? রূপের হলেন। দেরি না করে বেলকনিতে আসুন। কথাটি পড়ে তরি হেসে দেয়। ধীর পায়ে গিয়ে বেলকনিতে গেলে সে দেখে হাজারো রকম ফুলের ওপর বিভিন্ন রঙের ড্রিম লাইট জ্বলছে, যাতে সব ফুলের সৌন্দর্য দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ওখানে একটা কাগজে লেখা আছে, শাড়িটা অন্য কারো জন্য নিয়ে আসিনি, তাই শাড়িটা পরে জলদি ছাদে চলে আসুন। তরি আর দেরি না করে শাড়ি ও চুড়ি পরে হালকা সেজে চলে গেল ছাদে। ছাদটা ছোট ছোট সাদা, লাল, নীল, হলুদ, সবুজ ড্রিম লাইটে সাজানো হয়েছে। জায়গায় জায়গায় বড় বড় ফুলের তোড়া বসানো রয়েছে এবং একটা মাঝারি আকারের চৌবাচ্চা রেখে তাতে ছোট্ট একটা মোমবাতি ও গোলাপের পাপড়ি ছিটিয়ে দেওয়া আছে। এক কথায় যাকে বলে ছাদটির সৌন্দর্য হাজার গুণ পরিমাণে বেড়ে গেছে। তরি ছাদের যে জায়গায় দাঁড়িয়ে আছে তার পেছনে বসে কেউ একজন বলে ওঠে, কিছু কথা বলবো, মন দিয়ে শুনো। আমি যে তোমায় ভালোবাসি কথাটি সত্য, তবে তোমায় আমি ভালোবাসতে জোর করব না। শুধু একটিবার বলো ভালোবাসি, আর কোনো দিন ভালোবাসতে হবে না। মরুভূমির তপ্ত বালিতেও পা দিতে হবে না। আমার জন্য তোমাকে নিশিরাতে পা ভিজাতে হবে না। আকাশ বাতাস শুনুক তোমার প্রতিধ্বনি, সবাই জানুক কেউ আমায় ভালোবেসেছিল, আমার হৃদয়ের ডাকে কেউ সাড়া দিয়েছিল। শুধু এতটুকুই চাই আমি। কাছে আসো বা না আসো কোনো আপত্তি নেই। হৃদয়কে না হয় একটিবার হলেও সান্ত্বনা দিতে পারবো। কেউ তো অন্তত একটিবার প্রাণের ছোঁয়া দিয়েছিল। মুহূর্তের মধ্যে শুকিয়ে যাওয়া নদীতে আবার ঝড়ের বেগে অশ্রুর বন্যা বয়েছিল। শুধু এতটুকুই চাই আমি, এর চেয়ে বেশি চাই না। হয়তোবা আমি তোমায় আকাশের চাঁদটি এনে দিতে পারবো না, পূর্ব দিকে ওঠা সূর্যটিকেও হাতে তুলে দিতে পারবো না, পারবো রজনীর পর রজনী জেগে তোমার জন্য অপেক্ষা করতে। তুমি যে একটা পবিত্র ও প্রস্ফুটিত ফুলের মঞ্জরি, তুমি হবে কি এই আপনিময় রূপের তরি? কথাগুলো শেষ হতে না হতেই তরি নিজেই বসে পড়ে, রূপকে জড়িয়ে ধরে বলতে থাকে, ভালোবাসি, প্রচুর ভালোবাসি। রজনীর পর রজনী না হয় একসাথে জাগবো, মরুভূমিতে না হয় একসাথে পা দিব, নিশিরাতে চাঁদের আলোয় দুজনে মিলে চন্দ্র স্নান করব। রূপের তরি তো অনেক আগে থেকেই ছিলাম, তবে আজকে কথাটির পূর্ণতা পেলাম। জোছনার আলোয় গা ভিজিয়ে আজ পূর্ণতা পেল রূপ ও তরির ভালোবাসা। ড্রয়িং রুমে সোফায় হাতে হাত জড়িয়ে পাশাপাশি বসে আছে রূপ ও তরি। ওদের সামনে বসে আছে আদ্রিয়ান ও আরিশা। আরিশার চোখে একটু একটু জল। তরি ও রূপের বলা কথাগুলো শুনে গায়ে কাঁটা দিয়ে উঠেছে ওর। এতটা ভালো কেউ কাউকে বাঁচতে পারে? আরিশার চোখের কোণে জমা বিন্দু পরিমাণ জলটুকু হাতের আঙুলের সাহায্যে মুছে দিল। তরি সোফা থেকে উঠে গিয়ে সেলফে রাখা একটা অ্যালবাম আনলো। সেখানে রূপ ও তরির আগের কত শত স্মৃতি রয়েছে। শুধু তাই নয়, রূপ তার রুমের দেওয়ালে বড় করে তরির ও নিজের একটা ছবি বড় করে গ্লাস দিয়ে বাঁধিয়ে রেখেছে। আরিশা রূপকে নরম গলায় জিজ্ঞাসা করলো, আঙ্কেল, এতটা ভালোবাসা যায় কাউকে? কাউকে কতটা ভালোবাসা যায় সেটা আমার জানা নেই, তবে তরির প্রতি ভালোবাসাটা না কমে শুধু বাড়ছেই। তরির জন্য আমার ভালোবাসাটা অন্য সবার কাছে অসীম পরিমাণে হলেও আমার কাছে সব সময় বিন্দু পরিমাণই মনে হবে। আমি প্রতিদিন নতুন করে ওকে ভালোবাসি, নতুন করে ওর সংসারটা গোছাই, নতুন করে ওর সাথে নিজেকে অনুভূতি ভেজাই। দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল। রূপের কথাগুলো শুনে ওর চোখে জল চলে এলো। বাড়িতে প্রথম হবু বউ এসেছে, আর এমন সময় এতটা ইমোশনাল সবাই, এটা কি মানায়? তাই সবাইকে উদ্দেশ্য করে তরি বলে ওঠে, এই প্রথম আরিশা আমাদের বাড়িতে এসেছে, আর এমন সময় সবাই এত কান্না কান্না ভাব নিয়ে বসে আছো কেন? চলো চলো, সবাই একসাথে লাঞ্চ করব। তরির কথা শুনে রূপ উঠে তরির সাথে ড্রয়িং রুমে চলে গেল। ড্রয়িং রুমে বসে আছে আদ্রিয়ান ও আরিশা। আরিশার হাতের ওপর হাত রেখে আদ্রিয়ান বলল, সরি, আমি তোমায় সবসময় বকাঝকা করি, তাই না? বাট আই প্রমিস, আজ থেকে তোমায় আর কোনো অভিযোগ করার সুযোগ দিব না।
আমার মাকে যেমন করে বাবা ভালোবাসে, হয়তো তেমন করে তোমায় ভালোবাসতে পারবো না, কিন্তু তোমায় সবসময় চেষ্টা করব খুশি রাখার। তোমার সব ইচ্ছে পূরণ করব। তুমি সবসময় যা বলো তা আমার ভালোর জন্যই তো বলো, তাই না? তাহলে এখন সরি কেন বলছো? তবে হ্যাঁ, আমার কিছু আবদার তোমায় রাখতে হবে। আবার কি আবদার শুনি? এই ধরো, প্রতিদিন বিকেলে আমার জন্য বেলি ফুলের মালা আনতে হবে, এবং সেটা তুমি নিজের হাতে আমার খোপায় গুজে দিবে। তারপর? বৃষ্টি ভেজানো সন্ধ্যায় ঠান্ডা লাগলেও আমার সাথে ছাদে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করতে হবে। ও, তারপর? শীতের রাতে আমায় বুকে জড়িয়ে ঘুমোতে হবে। ও, এই ব্যাপার? তাহলে এসো, এখনই ধরি। এই না, হয়েছে, আর কিছু লাগবে না। আমার এমন ছোট ছোট আবদার পূরণ করলেই হবে। এগুলো ছোট ছোট আবদার? আমি হসপিটালে সে। আদ্রিয়ানের এ কথায় আরিশা চোখ বড় বড় করে ওর দিকে তাকায়। একটু ভয় পেয়ে আদ্রিয়ান বলে, না না, ঠিক আছে ঠিক আছে। রাত 12টা বাজতে চলল। রূপ সে কখন বেরিয়েছে, কোথায় যেন যাবে বলেছে। আদ্রিয়ান ও তরি ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে রূপের জন্য, কিন্তু রূপের আসার নামগন্ধ নেই। আদ্রিয়ান তরিকে ঘুম ঘুম চোখে বলে, মা, আমি না হয় ঘুমিয়ে পড়ি, তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। অনেক রাত হয়েছে, বাবা আসলে আমি দেখব। তুমি ঘুমিয়ে পড়ো তো। আদ্রিয়ান চলে গেলেও তরি সেখানেই বসে থাকে। একটু পর নিজের ফোন খুঁজতে থাকে তরি। ফোনটা কাছে না থাকায় রুমে চলে যায় সে। রুমে যাওয়ার পর টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে যেই না রুম ছেড়ে চলে আসবে, ঠিক তখনই সে খেয়াল করেছে বিছানার উপর প্রতিবারের মতোই আজও গোলাপের একটা বুকে রাখা। তার পাশেই একটা শাড়ি ও 1 ডজন ম্যাচিং চুড়ি, পাশেই একটা কাগজ। আজ ওদের ম্যারেজ অ্যানিভার্সারি, এবং এই দিনটিতে প্রতিবারই রূপ তরির জন্য সারপ্রাইজ প্ল্যান করে, এবং প্রত্যেকবার সারপ্রাইজটা সেইম হয়। এবার আর ভুল না করে শাড়িটি পরেই ব্যালকনিতে যায় সে। সেখানে প্রতিবারের মতোই অনেক রকমের ফুল, এবং তার মাঝে আরেকটি কাগজ যেখানে লেখা, আজ তোমায় শাড়ি পরতে বলবো না, কারণ আমি জানি তুমি শাড়িটি পরেই এই কাগজটি পড়ছো, তাই দেরি না করে ছাদে চলে এসো। তরি আবারও হেসে দেয়। সোজা চলে যায় ছাদে। একই সাজ, একই লাইটিং, সব কিছু একই রকম আছে, কিন্তু ভালোবাসাটা একই রকম নেই ওদের মাঝে। সেটা যে শতগুণ পরিমাণে বেড়ে গেছে। আজ আবারও তরির পেছনে থেকে হাঁটু গেড়ে বসে আছে রূপ। আজ আবারও বলতে চায় নিজের মনের কথা, কিন্তু প্রতিবারের মতো আজও তরি রূপকে বলতে দিল না। তার আগেই রূপকে জড়িয়ে ধরে বলে ফেলল, বলতে হবে না, আমি তো আপনারই। আমি তো রূপের তরি, যা আগেও ছিলাম, এখন আছি, এবং সারা জীবন থাকবো। রূপ নিজের ভালোবাসার আবেশে আবারও শক্ত করে জড়িয়ে ধরল তরিকে।